আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অর্গানিকের 6 নম্বর পর্বে। আজকে থেকে আমরা অর্গানিকের লেকচারগুলো একটু লেন্দি করব। লেন্দি মানে কি? এর আগে প্রথম 5টা লেকচারে আমরা 1 ঘন্টা 20 মিনিট, 1 ঘন্টা 10 মিনিট, 1 ঘন্টা বা 25 মিনিট এর ভিতরে মোটামুটি সমস্ত ইনফরমেশনগুলো গুছায় দেওয়ার চেষ্টা করছি। বাট এখন থেকে আমরা প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেকচার নিব। এবার বলবা ভাইয়া কেন এত বেশি লেন্দি কেন করবেন? কারণ হচ্ছে আমাদের তো প্রথমে বেসিক ডেভেলপমেন্ট করতে হয়। তো বেসিক ডেভেলপমেন্ট একটু টাইম নিয়ে পড়তে হয়। তো আমরা কি করছি, প্রথমগুলাতে অল্প অল্প টপিক একটু টাইম নিয়ে পড়ছি যাতে এগুলাতে তোমাদের ডেভেলপমেন্টটা ভালো হয়। এখন যেহেতু তোমরা মোটামুটি সমস্ত বেসিকগুলো ডেভেলপ করে ফেলছো, এখন আমরা এক একটা ক্লাসে অনেক বেশি ইনফরমেশন কনজিউম করতে পারবো, অনেক বেশি টেকনিক এখন আমরা অ্যাপ্লাই করতে পারবো, যেহেতু আমাদের অনেক কিছু গোছায় গেছে। সো এর পরে যেই 7টা লেকচার, এই 7টা লেকচার একটু লেন্দি হবে। এক একটা লেকচারে আমরা একটা পুরা গোত্র বা 2টা গোত্র একসাথে পড়তে পারি। হ্যাঁ, এইভাবে আমরা আগাবো যাতে আমাদের প্রত্যেকটা জিনিস গুছায় যায়। সো তোমরা সেভাবে মানসিকভাবে রেডি হবা। আমাদের এই লেকচারগুলো একটু লেন্দি হবে এবং আজকে রাতে আমাদের ওয়েবসাইটটা একদম ফুল কমপ্লিট ডিপ্লয় করে দেওয়ার কথা আছে। আজকে রাতে যদি ডিপ্লয় করে কমপ্লিট করে দেয় তাহলে কালকের ভিতরে আমরা তোমাদের সমস্ত ক্লাস, সমস্ত অর্গানিকের ক্লাসগুলা ওয়েবসাইটে গুছায় দেওয়ার চেষ্টা করব। তখন তোমরা ওয়েবসাইট থেকেও তোমাদের অ্যাকাউন্ট থেকেও ক্লাসগুলো সুন্দর মতো করতে পারবা ইনশাল্লাহ। সো কোনো সমস্যা নেই, আমরা সব কিছু গুছিয়ে ফেলবো। সো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের একটু কমেন্ট পড়ে আসি, তোমরা সবাই কে কি কমেন্ট করছো। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আজকে কি অর্গানিক কেমিস্ট্রি শেষ? না, আজকে কেবল 6 নম্বর লেকচার। আমাদের টোটাল 12টা লেকচার হওয়ার কথা আছে, বাট আমরা 13-14টাও করতে পারি। তোমাদের হচ্ছে এমসিকিউ এর উপর একটা আমার অলরেডি মেইন বইয়ে সলভ ক্লাস করানো আছে, সেই সলভ ক্লাসটা তোমাদের দিয়ে দিব। সিকিউ সলভের উপর আলাদা ক্লাস নিব। সো আজকেই শেষ হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। যারা আমাকে জিজ্ঞেস করছো ভাইয়া কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি একটু ভালো আছি। মানে আমি বেশ ভালো আছি, একটু না বেশ ভালো আছি। তার যেটা আমার একটু ঘুমের প্রবলেম আছে, মাঝে মাঝে হচ্ছে আমি একদমই ঘুমাইতে পারি না। দেখবা আমার চোখ মুখ সবসময় বসা। হ্যাঁ, মানে এখানে ডার্ক সার্কেল এবং চোখ মুখ সবসময় বসা। এর কারণ হচ্ছে যে আমার মোটামুটি কাজের এত প্রেশার থাকে, আর কাজের প্রেশার আমি এত নিজের উপর নিয়ে ফেলি যে আমার ঠিকমতো ঘুম হয় না, আমি ঘুমে ফোকাস করতে পারি না। তো মাঝে মাঝে এরকম প্রবলেম হয় যেখানে আমি ঘুমে ফোকাস করতে পারি না, তখন হচ্ছে আমার একটু ওই যে অ্যান্টি ডিপ্রেশনের কিছু ওষুধ আছে, হ্যাঁ, যেগুলোতে নার্ভ তোমার ইজি করে দেয় এবং ঘুম অনেক বেশি হয়, ওইটা খাওয়া লাগে। তো এটা প্রেসক্রাইব, ডাক্তারই আমাকে পরামর্শ দিছে যে মাঝে মাঝে এটা খাবা, তাহলে তোমার নার্ভগুলো থাকবে। মানে আমি খুব কর্মঠ একজন মানুষ, বুঝছো? সো কর্মঠ একজন মানুষ হলে যেটা হয় যে তুমি কাজের প্রতি এত ইনভলভ হয়ে যাও যে তোমার ঘুম, খাওয়া দাওয়া এগুলাতে ঠিক থাকে না। তো কালকে আমি হচ্ছে যে ওই, তোমাদের তো পড়াই নাই, সারাদিন বাইরে ছিলাম, অনেক টায়ার্ড হয়ে গেছিলাম। এবার তোমার সন্ধ্যায় এসে ঘুমাই গেছিলাম। তো সন্ধ্যায় 2 ঘন্টা ঘুমানোর পরে এরপরে রাতে আর ঘুম আসতেছিল না, বাট আমার ঘুমের প্রয়োজন ছিল। আবার তোমাদের পড়াই নাই ওই দিন, কালকে পড়ানোর কোনো মুডও ছিল না। তো অন্য কোনো ক্লাস নেওয়ারও মুড ছিল না কালকে। তো ঘুম আসতেছিল না বলে কালকে একটা ওই 1 পিস ওষুধ খাইছিলাম, এরপরে আমি পুরা টানা 10-11 ঘন্টা ঘুমাইছি। আমার চোখ মুখ একটু বসা, ওই বেশি ঘুমাইলে এটা হয়, চোখ মুখ বসে যায়। তো এছাড়া কিছু না, বাকি আমার লাইফ একদম নর্মাল নর্মাল লাইফ লিড করি। খালি এই সমস্যাটাই আমার আছে যে আমার ঘুম ঠিক মতো হয় না। আমার সারা রাত জেগে কাজ করার অভ্যাস আছে, সারা রাত জেগে পড়াশোনা করার অভ্যাস আছে। টানা 1 মাস রাত জেগে পড়াশোনা করার অভ্যাস আছে, যে 1 মাসে একদিনও রাতে ঘুমাই নাই। সকালে ঘুমাইছি বা হচ্ছে যে দুপুরে ঘুমাইছি, বাট রাতে একদিনও ঘুমাই নাই। তো বদ অভ্যাস। তোমরা কেউ আমার মতো এরকম না হও, এটা তোমাদের জন্য দোয়া করি। এটা খুবই বদ অভ্যাস, এতে শরীরের অনেক ক্ষতি হয়, বাট পড়াশোনা খুব ফাস্ট হয়, সিলেবাস খুব দ্রুত কমপ্লিট করা যায়। আমি আমার লাইফে অনেক পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করছি খুব কম সময়ে পড়াশোনা করে। এরকম কম সময়ে অনেক বেশি আউটলাইন নিয়ে নে বা ইফোর্ট দিয়ে আউটকাম নিয়ে নে। সো এরকম বদ অভ্যাস তৈরি করো না। সবসময় চেষ্টা করবা যে রাত 12টার আগে ঘুমায় যাওয়ার এবং ভোর 5টার দিকে উঠে যাওয়া, যে সকালবেলা পড়াশোনা করার। সকালবেলাটা পড়াশোনা করে তুমি যদি সকাল ভোর 5টা থেকে পড়াশোনা করে মোটামুটি 12টা-1টা পর্যন্ত টানা পড়তে পারো, দেখবা যে তোমার একটা পড়াশোনার হিউজ পরিমাণ আগায় যায়। এরপরে তুমি বিকালবেলা আবার পড়তে বসলে দেখবা যে একদিনে তুমি অনেক কনফিডেন্স পাও যে একদিন আমি অনেক পড়ছি। বাট তুমি এরকম রাত জেগে পড়াশোনা করলে এইটা ফিল হয় না, হ্যাঁ, যে আমি একদিনে অনেক পড়াশোনা করছি। কারণ রাত জেগে পড়াশোনা করলে রাতের এই অংশ আর রাতের ওই অংশ, দুইটা অংশ তো 2 দিন। তো তুমি ফিল করো না যে আমি একদিনে পড়লাম এতটা, হ্যাঁ, তো মনে হয় যে 2 দিনে পড়লাম। ওকে, সো চলো আমরা উল্টাপাল্টা কথাবার্তা না বলে শুরু করি। আজকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে শুরু করব। প্রতিস্থাপন বিক্রিয়া,
প্রতিস্থাপন বিক্রিয়া কি এর বেসিক কনসেপ্ট আমাদের আগে বুঝতে হবে, এরপর প্রতিস্থাপন বিক্রিয়ার বিভিন্ন সেক্টর আছে, সেক্টরগুলোতে আমাদের যেতে হবে। তো প্রতিস্থাপন বিক্রিয়া কি এইটা আমরা আগে দেখার চেষ্টা করব। ধরো আমরা বেসিক একটা বিক্রিয়া যদি নিই, যেই বিক্রিয়াটা আমাদের একটা প্রতিস্থাপন বিক্রিয়া, দেখলেই বুঝতে পারবা। সাপোজ ধরো তোমাকে এরকম জিজ্ঞেস করলো যে প্রথমে, ওরে বাপরে এত মোটা কেন, তো খেয়াল করো আমাদের প্রথমে জিজ্ঞেস করলো কপার আছে, এর সাথে আমাদের এখানে জিঙ্ক সালফেট আছে। হ্যাঁ, তো এখন কপার এবং জিঙ্ক সালফেটের বিক্রিয়ায় যদি এরকম হয় যে কপার জিঙ্ককে তাড়াই দিয়ে এই কপার সালফেট তৈরি করে আর জিঙ্ক আলাদা হয়ে যায়, তো খেয়াল করো এই বিক্রিয়াতে আসলে কি ঘটলো, এখানে কপার জিঙ্কের জায়গাতে বসে যে নতুন একটা উৎপাদ কপার সালফেট আর জিঙ্ক দেখো আলাদা হয়ে গেল। আগে কপার আলাদা ছিল, পরে জিঙ্ক আলাদা হয়ে গেছে। সো দেখো এখানে মেইন কাহিনী কি হলো, কপার একজনকে সরাই দিয়ে কপারের জায়গায় বসছে, কপার একজনকে সরাই দিয়ে তার জায়গায় বসছে, তাই না? তো কপার এই যে একজনকে সরাই দিয়ে তার জায়গায় বসলো, মানে অন্যকে সরিয়ে দিয়ে তার জায়গায় বসার যে বিক্রিয়া, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে অন্যকে প্রতিস্থাপন করা, অন্যকে প্রতিস্থাপন করা। তো অন্যকে যদি প্রতিস্থাপন করে তখন তাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। অন্যকে প্রতিস্থাপন যদি করে তখন তাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলি। এবার মাথায় রাখতে হবে জৈব যৌগে প্রতিস্থাপন বিক্রিয়া কখন ঘটবে, এটা তো একটা অজৈব যৌগের প্রতিস্থাপন বিক্রিয়া। জৈব যৌগের, দেখো এটা মাথায় রাখতে হবে, জৈব যৌগের যে অংশে, জৈব যৌগের যে অংশে সিগমা বন্ধন থাকে, সিগমা, সিগমা বন্ধন তো বুঝি, সিগমা মানে কি শক্তিশালী, সিগমা বন্ধন থাকে, তো জৈব যৌগের যে অংশে সিগমা বন্ধন থাকে সেখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে, সেখানে প্রতিস্থাপন, আমি বারবার প্রতিস্থাপন বানানটা ভুল করি, প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। তাহলে জৈব যৌগের যে অংশে আমাদের সিগমা বন্ধন থাকে সেই জায়গাতে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। মানে যদি কোনো জৈব যৌগের এক জায়গাতে সিগমা বন্ধন থাকে, যেমন ধরো অ্যালকাইল হ্যালাইডের কথা চিন্তা করো, CH3 CH2Cl, তো খেয়াল করো এই যে অ্যালকাইল হ্যালাইডে এই ক্লোরিন দেখো একটা সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, ক্লোরিন একটা সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে। তো যেহেতু ক্লোরিন একটা সিগমা বন্ধনের মাধ্যমে যুক্ত আছে, তাহলে এই ক্লোরিন প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। এই জায়গাতে যেই বিক্রিয়াটা ঘটবে সেটা হচ্ছে এই ক্লোরিনকে সরাই দিয়ে বিক্রিয়া, এবং ডেফিনেটলি সেটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন ধরো আমরা যদি দেখি CH3Cl এর সাথে যদি আমি এখন OH মাইনাসের বিক্রিয়া ঘটাই, তো খেয়াল করো OH মাইনাস ক্লোরিনকে সরাই দিয়ে CH3OH তৈরি করবে এবং ক্লোরিন মাইনাস তৈরি হবে। তাহলে খেয়াল করো এই জায়গাতে আমার এই ক্লোরিনটা কি বন্ধনে আবদ্ধ ছিল, সিগমা বন্ধনে আবদ্ধ ছিল, আর এই OH মাইনাস এখানে অ্যাটাক করে একে সরিয়ে দিয়ে প্রতিস্থাপন করে এখানে বসে গেল আর ক্লোরিন আলাদা তৈরি হয়ে গেল। তাহলে খেয়াল করো তো, তাহলে এখানে আমরা কোন বন্ধনে অ্যাটাক করে বিক্রিয়াটা পেলাম, আমরা এখানে খেয়াল করলেই বুঝতে পারবো যে আমরা সিগমা বন্ধন যেই পার্টটা আছে এই সিগমা বন্ধনে অ্যাটাক করে, সিগমা বন্ধন অংশে অ্যাটাক করে আমরা কিন্তু এই বিক্রিয়াটা পেলাম। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া সব সময় কোথায় ঘটবে, সিগমা বন্ধনে ঘটবে। সিগমা বন্ধন কিন্তু শক্তিশালী, সো শক্তিশালী যেহেতু বন্ধন, তাহলে যাকে দিয়ে অ্যাটাক করব সেও শক্তিশালী হইতে হবে। বন্ধন যেহেতু শক্তিশালী, তাহলে যাকে দিয়ে অ্যাটাক করব তাকে কি হইতে হবে, তাকেও শক্তিশালী হইতে হবে। ওকে ওকে ভাইয়া আমি আগের কোনো ভিডিও দেখতে পারিনি, কোনো সমস্যা হবে না? কোনো সমস্যা হবে না, তুমি এই ক্লাসটা করে ফেলো, এরপরে আগের ভিডিওগুলো সব আস্তে আস্তে দেখে ফেলো। তাহলে এখানে আমরা দেখলাম যে শক্তিশালী একটা বিক্রিয়ক বা আক্রমণকারী বিকারক, একে নিয়ে আমরা অ্যাটাক করব, করে ক্লোরিনকে সরায় আমরা সিগমা বন্ধনকে ভেঙে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবো। তাহলে দুইটা বৈশিষ্ট্য দেখলাম, অন্যকে প্রতিস্থাপন করা, এটাই হচ্ছে আমাদের প্রতিস্থাপনের মূল কথা। তারপরে বলছে জৈব যৌগের যে অংশে সিগমা বন্ধন থাকবে সেখানে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া করতে পারবো। ওকে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। এরপরে মাথায় রাখবো প্রতিস্থাপন বিক্রিয়া তোমার ফ্রি রেডিকাল, প্রতিস্থাপন বিক্রিয়া ফ্রি রেডিকাল, তারপর হচ্ছে ইলেকট্রোফিলিক
ইলেকট্রোফিলিক, তারপর হচ্ছে নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক সবাই তোমার হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, এটা মাথায় রাখতে হবে, প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তো আমরা আগের ক্লাসে ইলেকট্রোফিলিক কি জিনিস, ফ্রি রেডিকাল কি জিনিস, নিউক্লিওফিলিক কি জিনিস, এগুলা সম্পর্কে A to Z ধারণা পেয়েছিলাম, তাই না? আগের ক্লাসে আমরা পেয়েছিলাম যে ইলেকট্রোফিলিক কি জিনিস, নিউক্লিওফিলিক কি জিনিস, ফ্রি রেডিকাল কি জিনিস। এইগুলা প্রত্যেকে আমাদের কি বিক্রিয়া দিবে, প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। এই তিনটাই আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। ওকে, এই তিনটাই যদি আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া দেয় তাহলে আমরা এইটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাইছি, তাই না? এটা সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা পাইছি। এবার দেখো, যদি কোথাও এই দুইটা পয়েন্ট একটু গুরুত্বপূর্ণ, এই দুইটা পয়েন্ট একটু গুরুত্বপূর্ণ, অ্যালিফেটিক যৌগ যদি আমি কোথাও পাই, অ্যালিফেটিক, অ্যালিফেটিক, অ্যালিফেটিক মানে কি? অ্যালিফেটিক মানে হচ্ছে তোমার মুক্ত শিকল হাইড্রোকার্বন যারা আছে তারা অ্যালিফেটিক। অ্যালিফেটিক যদি আমি কোথাও পাই, অ্যালিফেটিক সবসময় তোমার নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দিবে। কি দিবে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দিবে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দিবে। অ্যালিফেটিক সবসময় কি দিবে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দিবে। আর কোথাও যদি আমি অ্যারোমেটিক পাই, অ্যারোমেটিক মানে কি? বেনজিনের মতো, অ্যারোমেটিক যেটা বদ্ধ শিকল হবে, অ্যারোমেটিক যদি কোথাও পাই, ঠিক আছে, অ্যারোমেটিক যদি কোথাও পাই তাহলে সে কি দিবে? সে হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দিবে, ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দিবে। এবার বলবা ভাই অ্যারোমেটিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন কেন দেয় না? খুব সিম্পল, দেখো আমরা অ্যারোমেটিক মানে কি বুঝি? বেনজিন বুঝি না? আমরা অ্যারোমেটিক মানে বেনজিন বুঝি। বেনজিনে আমাদের একটা ডাবল, একটা সিঙ্গেল, একটা ডাবল, একটা সিঙ্গেল, একটা ডাবল এরকম বন্ধন থাকে। এবার খেয়াল করো, অ্যারোমেটিকের ভিতরে আমাদের পাই বন্ধন আছে, তাই না? পাই বন্ধন আছে না? পাই বন্ধন মানে কি? পাই বন্ধন মানে এখানে পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন আছে। এবার যে নিউক্লিওফিলিক, যে নিউক্লিওফিলিক সে নিজে আসলে কি বলতো, এ নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ করে, নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ করে মানে হচ্ছে এ নিজে আসলে মাইনাস। তো এ নিজে মাইনাস হলে এই মাইনাস আর এখানকার মাইনাস পরস্পর বিকর্ষণ করে, দ্যাটস ওয়াই সে নিউক্লিওফিলিক দেয় না, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক দেয় না, অ্যারোমেটিক কি দেয়? ইলেকট্রোফিলিক দেয়। তো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক কেন দেয়? কারণ বেনজিনে যে পাই বন্ধন আছে, এই পাই বন্ধনের পাই ইলেকট্রনের সাথে নিউক্লিওফিলিক বিকর্ষণ করে, নিউক্লিওফিলিকের নিউক্লিওফাইল যে সে বিকর্ষণ করে, সে বিকর্ষণ করার কারণে আমাদের এখানে ইলেকট্রোফিলিক দেয়। এবার তোমাদের ভিতরে অনেকের মাথার উপর দিয়ে এই লাস্টের ইনফরমেশনগুলো যাইতে পারে যে ভাই এখানে যে কয়টা কথা বললেন, কথা তো বললেন কিন্তু মাথার উপর দিয়ে গেল, মাথার উপর দিয়ে যাক, কিন্তু খাতায় সুন্দর মতো এই কথাগুলো লিখে নাও, খাতায় সুন্দর মতো এই কথাগুলো লিখে নাও, তাহলে তুমি আজকে থেকে তুমি হচ্ছে যে এই রিলেটেড সবকিছু মোটামুটি তোমার খাতায় যখন লেখা থাকবে এবং সামনে যে আস্তে 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 প্রত্যেকটা জিনিস তুমি অ্যাডজাস্ট করে ফেলবা, একটা না একটা পর্যায়ে যে তুমি সব কিছু বুঝবা। আমি নিজেও প্রথমবারে সবকিছু বুঝি নাই, সো এই কথাগুলা যেগুলো যেগুলো বুঝছো, বুঝছো তো সেগুলো তো খুব ভালো, যেগুলা যারা সবাই সবগুলা বুঝছো তারা তো কংগ্রাচুলেশন, খুবই ভালো। আর যারা সবগুলা বুঝো নাই তাদের জন্য একটা পরামর্শ, যেগুলা সব তুলে নাও, এগুলা তুলে নাও, এগুলা সামনেই কাজে দিবে। আমরা সামনেই হচ্ছে এই সবগুলা সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবো, বুঝতে পারছো? কোনো সমস্যা নেই, এই সবগুলা সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা সামনেই পাবো, তো চিন্তার কোনো বিষয় না। ওকে, সো এখন আমরা আমাদের পরবর্তী পার্টে যাব। আমাদের পরবর্তী পার্ট হচ্ছে এসএন বিক্রিয়া। আমাদের পরবর্তী পার্ট কি? পরবর্তী পার্ট হচ্ছে এসএন বিক্রিয়া। খেয়াল করো, SN1 ভার্সেস SN2, এটা হচ্ছে আমাদের পরবর্তী পার্টের বিক্রিয়া। নাম কি? SN1 ভার্সেস SN2। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এসএন আসলে কি? এসএন আসলে কি? খেয়াল করো, প্রতিস্থাপন বিক্রিয়ার তোমার ইংলিশ হচ্ছে সাবস্টিটিউশন। খেয়াল করো, আমরা আস্তে আস্তে একটু যাওয়ার চেষ্টা করি। তুমি যেখানেই প্রতিস্থাপন কথাটা পাবা, প্রতিস্থাপন, এই কথাটার ইংলিশ হচ্ছে সাবস্টিটিউশন। এই কথাটার ইংলিশ কি? সাবস্টিটিউশন। এবার যদি কোথাও আমাদের বলে নিউক্লিয়ার প্রতিস্থাপন, নিউক্লিয়ার প্রতিস্থাপন,
নিউক্লিয়ার প্রতিস্থাপন মানে কি? নিউক্লিওফিলিক দ্বারা বিক্রিয়া করে প্রতিস্থাপন ঘটানো। প্রতিস্থাপন, যদি আমাদের নিউক্লিয়ার প্রতিস্থাপন বলে তাহলে এটাকে বলে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, এটাকে কি বলে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তো দেখো, এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পাইলাম না, এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন এইটাকে আমরা সংক্ষেপে এসএন বলি। সংক্ষেপে কি বলি? এসএন। এস তে হচ্ছে আমাদের সাবস্টিটিউশন। এস তে কি? এস তে হচ্ছে আমাদের সাবস্টিটিউশন কথাটার মানে কি? প্রতিস্থাপন। এন তে কি? এন তে হচ্ছে নিউক্লিওফিলিক। এন তে হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক। ব্রডকাস্ট হচ্ছে, ওটা ইয়া হয় নাই। এন তে হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক। এস তে কি? এস তে হচ্ছে সাবস্টিটিউশন। সো এন তে নিউক্লিওফিলিক, এস তে সাবস্টিটিউশন, এই হচ্ছে আমাদের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। অর্থাৎ খেয়াল করো, এইটা সংজ্ঞা কি হবে? এটা সংজ্ঞা এরকম হবে, জাস্ট একটু খেয়াল করবা। এটা সংজ্ঞা এরকম হবে, সংজ্ঞা লিখো হচ্ছে সংজ্ঞা এরকম যে কোন নিউক্লিওফিলিক এরপরে লিখবা আক্রমণকারী বিকারক। আক্রমণকারী বিকারক কেন? কারণ আমরা আক্রমণকারী বিকারক দিয়ে তো জৈব যৌগকে আক্রমণ করি। আক্রমণকারী বিকারক দিয়ে যদি কোনো নিউক্লিওফিলিক আক্রমণকারী বিকারক দিয়ে বা কোনো নিউক্লিওফিলিক আক্রমণকারী বিকারক দিয়ে যদি প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন হয়, প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন হয়, তাকে এসএন বিক্রিয়া বলে। তাকে এসএন বিক্রিয়া বলে। তাহলে এসএন বিক্রিয়া কাকে বলে? খুব সিম্পল, যে কোনো নিউক্লিওফিলিক আক্রমণকারী বিকারক দিয়ে যদি প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন হয়, কোনো নিউক্লিওফিলিক আক্রমণকারী বিকারক দিয়ে যদি প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন হয়, তখন তাকে আমরা এসএন বিক্রিয়া বলি। ঠিক আছে? তাহলে এসএন বিক্রিয়া কাকে বলে? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া কখন বলবো আমরা? যদি আমরা এই এসএন এর কথাটা কি? নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। তো নিউক্লিওফিলিক আক্রমণকারী বিকারক দিয়ে যদি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন করি, তখন তাকে আমরা তোমার হচ্ছে যে এসএন বিক্রিয়া বলি, বা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলি। এবার প্রশ্ন হচ্ছে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার প্রকারভেদ কয় প্রকার? খেয়াল করো, যদি আমরা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া করি, খেয়াল করো কথাটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায়, অ্যালকাইল হ্যালাইড। তো অ্যালকাইল হ্যালাইড আসলে কারা? দেখো, অ্যালকাইল মানে হচ্ছে আমাদের আর কে অ্যালকাইল বলে, আর হ্যালাইড মানে হচ্ছে আমাদের এক্স। তো আমরা সব সময় মাথায় রাখবো আর এক্স কথাটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এক্স মানে কি? এক্স মানে আমাদের হচ্ছে হ্যালোজেন গ্রুপ, তাই না? এক্স মানে হচ্ছে আমাদের হ্যালোজেন গ্রুপ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন অত্যন্ত সক্রিয় হয়, এক্স এর জায়গায় ফ্লোরিনকে বসতে দেখা যায় না। ফ্লোরিন অত্যন্ত সক্রিয় হয়, এক্স এর জায়গায় ফ্লোরিনকে বসতে দেখা যায় না। তাহলে এক্স এর জায়গায় বসে কারা? ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। আয়োডিনকেও কম বসতে দেখা যায়, মেইনলি ক্লোরিন এবং ব্রোমিনকেই দেখা যায়, আয়োডিনকেও কম বসতে দেখা যায়। কেন আয়োডিনকে কম বসতে দেখা যায়? বিকজ আয়োডিনের আকার অনেক বড়। হ্যাঁ, আয়োডিনের কি আকার অনেক বড়, তাহলে আয়োডিনের আকার বড় আর ফ্লোরিন অত্যন্ত সক্রিয়, এই জন্য এদের দুজনকে বসতে দেখা যায় না, আমরা বসতে দেখি মেইনলি ক্লোরিন এবং ব্রোমিনকে। তাহলে এই ক্লোরিন এবং ব্রোমিন অ্যালকাইলের সাথে বসে আমাদের অ্যালকাইল হ্যালাইড গ্রুপ গঠন করে। কি গ্রুপ গঠন করে? অ্যালকাইল হ্যালাইড গ্রুপ গঠন করে। ওকে, অ্যালকাইল হ্যালাইড গ্রুপ গঠন করে। ভাইয়া আপনার ক্লাস ছাড়া কেমিস্ট্রি বুঝি না, আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার ক্লাস নিয়েন প্লিজ। হ্যাঁ নিব। দেখো, আমার তো অনেক অ্যাডমিশনের কোর্স চলবে, তো অ্যাডমিশনের কোর্স চালিয়ে তোমাদের ক্লাস নেওয়া আমার জন্য অনেক টাফ হবে। তো এই জন্য আমি চাচ্ছি তোমাদের সেকেন্ড পেপারটা কমপ্লিট করিয়ে তারপরে ফার্স্ট পেপারে যাইতে। তো আমাকে একটু সময় দাও, তোমরা আমার সাথে সেকেন্ড পেপারটা আগে কমপ্লিট করো, তারপরে যে আমি তোমাদের ফার্স্ট পেপারের কোর্স নিব।
ঠিক আছে। আমি এরপরে তোমাদের অর্থনৈতিক রসায়ন পড়াবো। অর্থনৈতিক রসায়ন শেষ হয়ে গেলেই তোমাদের আমি ফার্স্ট পেপারের কোর্স লঞ্চ করে দিব। এরপরে তড়িৎ রসায়ন শেষ হয়ে যাবে, তড়িৎ রসায়ন শেষ হলেই ফার্স্ট পেপারের ক্লাস শুরু করব। ওকে, তো তার আগে আমাদের হচ্ছে পরিমাণগত শেষ হোক, আমরা হচ্ছে অর্থনৈতিকটা শেষ করি, তারপরে আমরা হচ্ছে তড়িৎ রসায়ন চলতে চলতে আমরা হচ্ছে করব, কোর্স লঞ্চ করে দিব। এবং কোর্স লঞ্চ করার পর তোমাদের ভর্তি হইতে তো একটু সময় লাগবে। সো ভর্তি হতে সময় লাগবে ততদিনে আমাদের হচ্ছে যে ফার্স্ট পেপার শেষ হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, তাহলে আমরা এখানে কি করলাম খেয়াল করো। আমরা এখানে অ্যালকাইল হ্যালাইড নিলাম। ওকে, তো অ্যালকাইল হ্যালাইডের সাথে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ছিল। এই ফ্লোরিন এবং আয়োডিন এই দুইটা আমাদের বিক্রিয়ায় অংশ নিবে না। কে কে নিবে? ক্লোরিন আর ব্রোমিন নিবে। তো দেখো, যখন আমরা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া নিব তখন আমাদের এসএন বিক্রিয়া দুই প্রকার। এসএন বিক্রিয়া কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে SN1 বিক্রিয়া, আরেকটা হচ্ছে SN2 বিক্রিয়া। মাথায় রাখবো, যখন আমরা অ্যালকাইল হ্যালাইডের এসএন বিক্রিয়া দেখব বা অ্যালকাইল হ্যালাইডের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দেখব বা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখব, তখন সেটা দুই প্রকার হবে। একটাকে বলা হবে SN1 বিক্রিয়া, একটাকে বলা হবে SN2 বিক্রিয়া। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া SN1 বিক্রিয়া আসলে কি আর SN2 বিক্রিয়া আসলে কি? এটা সম্পর্কে তো আমরা জানি না। হ্যাঁ, SN1 এবং SN2 সম্পর্কে আমরা এখনই ক্লিয়ার ধারণা নিব, কোনো সমস্যা নেই। সো প্রথমে আমরা SN1 বিক্রিয়া দেখব। প্রথমে আমরা কি দেখব? SN1 বিক্রিয়া দেখব। সো আমাদের প্রথমেই বৈশিষ্ট্য আসবে হচ্ছে SN1 বিক্রিয়া। প্রথমেই বৈশিষ্ট্য আসবে কার? SN1 বিক্রিয়া। তো তুমি হেডিং দিবা SN1, হেডিং দিবা কি? SN1। তো SN1 এর এই জায়গাতে এই যে SN1 এই কথাটার দিকে আমরা একটু খেয়াল করব। হ্যাঁ, একটু খেয়াল করব কার দিকে? SN1 কথাটার দিকে। প্রথমে S কথাটার মানে কি, তারপরে N কথাটার মানে কি, ঠিক আছে, N কথাটার মানে কি, তারপরে 1 কথাটার মানে কি। এই তিনটা কথার তিনটা মানে আছে, এই তিনটা কথার তিনটা মানে আমাদের বুঝতে হবে। ওকে, তো তিনটা কথার যে তিনটা মানে আছে এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। এস কথাটার মানে কি, এন কথাটার মানে কি, আর 1 কথাটার মানে কি। ওকে, 1 কথাটার মানে কি। তো এই তিনটা কথার তিনটা মানে আমরা একটু বোঝার চেষ্টা করব। প্রথমে আসো, এস কথাটার মানে কি। এস মানে হচ্ছে সাবস্টিটিউশন। এস মানে কি? সাবস্টিটিউশন। সো এস মানে হচ্ছে সাবস্টিটিউশন, মানে কি বাংলায় যেটাকে বলা হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন একটু আগেই দেখে আসছি। এন মানে কি? এন মানে হচ্ছে নিউক্লিওফিলিক। এন মানে কি? এন মানে হচ্ছে নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক মানে নিউক্লিয়াস আকর্ষী, তাই তো? নিউক্লিয়াস আকর্ষী বা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল। আচ্ছা, 1 মানে কি? 1 মানে খেয়াল করো, 1 মানে একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। 1 মানে কি? 1 মানে হচ্ছে একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। এবার খেয়াল করো, একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল এই কথাটার মানে আসলে কি বোঝাচ্ছে? SN1 বিক্রিয়াতে এস তে হচ্ছে সাবস্টিটিউশন, N তে নিউক্লিয়ার। তো নিউক্লিয়ার সাবস্টিটিউশন বিক্রিয়ার ভিতরে যেই সমস্ত সাবস্টিটিউশন বিক্রিয়া একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাকে আমরা SN1 বিক্রিয়া বলবো। তাহলে কি বলবো? যে সমস্ত SN বিক্রিয়া একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাদেরকে SN1 বিক্রিয়া বলে। তাহলে কি আমরা সংজ্ঞা এভাবে লিখব? সংজ্ঞা কি? সংজ্ঞা খুব সিম্পল। যে সকল SN বিক্রিয়া একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাকে বা তাদেরকে বলা যায়। যে সকল বলছি তাহলে হচ্ছে তাদেরকে SN1 বিক্রিয়া বলে। তাদেরকে কি বলে? SN1 বিক্রিয়া বলে। তাহলে যে সকল SN বিক্রিয়া একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাদেরকে SN1 বিক্রিয়া বলে। তাহলে SN1 বিক্রিয়া কারা? বুঝতে পারছো? যারা একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল কথাটার মানে কি আসলে? তো খেয়াল করো,
আমরা যদি একটা অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া দেখি, সিম্পল। দেখো অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে আর এক্স। এখন আর এক্স এর এখানে, এই আর এক্স এর এখানে আক্রমণকারী বিকারক লাগবে। কি ধরনের আক্রমণকারী বিকারক? নিউক্লিওফিলিক। তো নিউক্লিওফিলিক হিসাবে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড নাও বা পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও, এরা সবাই নিউক্লিওফিলিক হিসেবে কাজ করবে। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এরা নিউক্লিওফিলিক হিসেবে কিভাবে কাজ করে? খুব সিম্পল, এদের ভিতর থেকে আসলে সোডিয়াম পটাশিয়াম বাদ চলে যায়, যেখানে হাইড্রোক্সিল মাইনাস আয়ন যেটা আছে, এইটা আসলে নিউক্লিওফিলিক হিসেবে কাজ করে। কোনটা? হাইড্রোক্সিল মাইনাস আয়নটা। খেয়াল করো, এখান থেকে আসলে হাইড্রোক্সিল মাইনাস আয়নটা নিউক্লিওফিলিক হিসেবে কাজ করে। তাহলে খেয়াল করো তো, এ কি মাইনাস আয়ন না? এ মাইনাস আয়ন মানে কি? এ মাইনাস আয়ন মানে নিজে নেগেটিভ। তাহলে এ কাকে আকর্ষণ করবে? প্লাসকে আকর্ষণ করবে। প্লাসকে আকর্ষণ করা মানে কি? নিউক্লিওফিলিক, মানে নিউক্লিয়াসকে আকর্ষণ করে। তাহলে এ নিউক্লিওফিলিক হিসাবে এখানে অ্যাটাক করে, নিউক্লিওফিলিক হিসাবে অ্যাটাক করে। তাহলে খেয়াল করো, এই জায়গাতে যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের একটা হচ্ছে জৈব যৌগ মানে সাবস্ট্রেট, আরেকটা কি? একটা হচ্ছে আক্রমণকারী বিকারক। তাহলে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে জৈব যৌগ আর একটা হচ্ছে আক্রমণকারী বিকারক। এই জৈব যৌগ এবং আক্রমণকারী বিকারক উভয়ের মধ্যে যদি একটিমাত্র বিক্রিয়কের উপর যদি তোমার একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর যদি এই বিক্রিয়াটা নির্ভরশীল হয়, তখন তাকে আমরা SN1 বিক্রিয়া বলি। তাহলে কয়টা বিক্রিয়কের উপর? একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। মাথায় রাখবো, কয়টা বিক্রিয়কের উপর? একটিমাত্র, ঠিক আছে, বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। এখন প্রশ্ন হচ্ছে, এই দুইটার মধ্যে কোনটার ঘনমাত্রার উপর নির্ভরশীল? ডেফিনেটলি অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভরশীল। অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভরশীল হবে। অ্যালকাইল হ্যালাইড এর, আচ্ছা আজান দিচ্ছে, এই পর্যন্ত তুলে নাও। হ্যাঁ, আজান দিচ্ছে, আজান শেষ হলে তারপর কথা বলি।
ওকে, সো আমাদের আজান শেষ, আজানের পরে চলো আমরা পরের অংশ শুরু করি। তো পরের অংশে কি বলতো, আমাদের এই জায়গাতে আমরা বলতেছিলাম যে অ্যালকাইল হ্যালাইড যেটা আছে এবং হচ্ছে নিউক্লিওফিলিক যে সমস্ত বিকারক আছে, এই দুইয়ের বিক্রিয়ায় আমাদের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে। তো এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের ঘটতেছে, এখানে আমাদের যে দুইটা বিকারক আছে, একটা হচ্ছে জৈব যৌগ আর একটা হচ্ছে অজৈব অংশ যেটা আছে, এই দুইটার ভিতরে জৈব অংশ যেটা আছে সেটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। যদি শুধুমাত্র এই অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভরশীল হয়, মানে শুধু একটা ঘনমাত্রার উপর নির্ভরশীল হয়, তখন আমরা SN1 বলবো। কেন? আমরা এখানে দেখছিলাম যে 1 মানে একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। সেই একটি বিক্রিয়ক আসলে কোনটা? সেই একটি বিক্রিয়ক আসলে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। সেই একটি বিক্রিয়ক আসলে কোনটা? সেই একটি বিক্রিয়ক আসলে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এখন এই বিক্রিয়াটা, এই যে বিক্রিয়াটা আমি দেখালাম, এই SN1 বিক্রিয়াটা আসলে হয় কিভাবে, SN1 বিক্রিয়াটা কিভাবে হয় সেটা আমরা দেখব। তো এখানে আমরা বিক্রিয়ার কৌশল দেখব, ঠিক আছে? তো SN1 বিক্রিয়ার কৌশল, হেডলাইন দিবা SN1 বিক্রিয়ার কৌশল, SN1 বিক্রিয়ার কৌশল। তো প্রথমে তুমি কৌশলটা শিখবা ভালো করে, খেয়াল করো। SN1 বিক্রিয়া আমাদের দুই ধাপে ঘটবে। কয় ধাপে? দুই ধাপে। তো এখানে আমাদের প্রথমে শিখতে হবে স্টেপ 1। কি শিখতে হবে? স্টেপ 1। SN1 বিক্রিয়া যখন করবা তখন ফার্স্ট স্টেপে কি ঘটবে সেটা আমাদের ভালো করে দেখতে হবে। ফার্স্ট স্টেপে আমরা যে অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি না, এই অ্যালকাইল হ্যালাইড নিয়ে আমাদের কাজ হবে। তো এখানে আমাদের আরেকটা জিনিস এই আগে মাথায় রাখতে হবে যে এখানে যেমন এই যে আমরা বিক্রিয়ার সংজ্ঞা দেখলাম, এখানে এই সংজ্ঞার পাশাপাশি একটা বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে, একটা বৈশিষ্ট্য মাথায় রাখতে হবে যে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য মাথায় রাখবো যে SN1 বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি হয়। অ্যালকাইল হ্যালাইডে SN1 বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি হয়। তো আমি যদি SN1 বিক্রিয়া করি তখন এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যেটা আছে এইটাতে সবচেয়ে বেশি হবে। 1 মানে 3 ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে কি? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে এমন অ্যালকাইল হ্যালাইড যেখানে 3টা অ্যালকাইল গ্রুপ থাকবে। যেমন ধরো যে আমরা এখানে একটা ক্লোরিন নিলাম, ক্লোরিনের পাশে হচ্ছে আমাদের কার্বন আছে, তাই না? তাহলে ক্লোরিন হচ্ছে আমাদের কার্যকরী মূলক, এর পাশে আমার কার্বন আছে। এই কার্বনের যদি 3টা হাত থাকে, এই 3 হাতে 3টা মিথাইল গ্রুপ থাকবে। 3 হাতে কয়টা? 3টা মিথাইল গ্রুপ থাকবে। তাহলে খেয়াল করো স্টেপ 1-এ আমরা দেখতেছি যে এই জায়গাতে একটা অ্যালকাইল হ্যালাইড আছে। কি আছে? অ্যালকাইল হ্যালাইড আছে, যে অ্যালকাইল হ্যালাইডের কার্বনের 3 হাতে 3টা মিথাইল গ্রুপ আছে। এবার চিন্তা করো তো 3 হাতে 3টা মিথাইল গ্রুপ যদি থাকে তাহলে এই কার্বনের সাথে এই তোমার কার্বনের সাথে যে ক্লোরিন আছে এর চারপাশে বড় বড় গ্রুপ আছে না? সো চারপাশে বড় বড় গ্রুপ থাকলে এখানে মাথায় রাখতে হবে এই গ্রুপটার স্টেরিক বাধা বেশি। স্টেরিক বাধা। তো মাথায় রাখবা যেখানে আমার জঞ্জাল বেশি থাকবে, যেখানে আমার যত বেশি ক্রাউড থাকবে তার স্টেরিক বাধা তত বেশি। স্টেরিক বাধা শব্দটার ইংলিশ ওয়ার্ড হচ্ছে ক্রাউডিং, CROWDING, ক্রাউডিং। ক্রাউডিং মানে কি? ক্রাউডিং মানে হচ্ছে অনেক বাধা। তুমি চিন্তা করো তুমি দাঁড়ায় আসো, তোমার আশেপাশে 50 জন মানুষ দাঁড়ায় আছে। এখন ধরো তোমার সবচেয়ে কাছের মানুষ, তোমার প্রেমিকা হইতে পারে, প্রেমিক হইতে পারে, সে তোমার কাছে পৌঁছাইতে চাচ্ছে। এবার বলো তো তার তোমার কাছে পৌঁছাইতে অনেক বেশি বাধা অতিক্রম করতে হবে নাকি করা লাগবে না? ডেফিনেটলি। তোমার আশেপাশে যদি 50 জন মানুষ থাকে তাহলে তোমার কাছে চাইলেও সে পৌঁছাইতে পারবে না। এবার চিন্তা করো তুমি একা দাঁড়ায় আসো, একা দাঁড়ায় থাকলে কি হবে? ইজিলি আসতে পারবে, তাই না? তাহলে দেখো এই যে কার্বনটা, আমাদের এখানকার মেইন আকর্ষণ হচ্ছে কার্বন, এই কার্বনটাই তুমি। এখন তোমার কাছে তোমার প্রিয় মানুষটা আসতে চাইছে, বাট চারিপাশে খেয়াল করে দেখো অ্যালকাইল গ্রুপ আছে, এখানে একটা মিথাইল গ্রুপ আছে, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে একটা ক্লোরিন। তাহলে এখানে বাইরে থেকে কেউ আসতে গেলে অনেক বেশি বাধা অতিক্রম করতে হবে না? বাইরে থেকে কেউ আসতে গেলে অনেক বাধা অতিক্রম করতে গেলে সেই বাধাকে আমরা বলবো স্টেরিক বাধা, যেটাকে আমরা বলবো হচ্ছে ক্রাউডিং। তো স্টেপ 1-এ আমাদের যখন আমরা SN1 বিক্রিয়া করতেছি, SN1 বিক্রিয়ায় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড থাকবে। এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড SN1 বিক্রিয়াতে প্রথম ধাপে কি করবে? এই ক্লোরিনটা
খেয়াল করো এই যে ক্লোরিনটা হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, ফলে ক্লোরিনটা এই জায়গায় যে সিগমা বন্ধন আছে, খেয়াল করো তো এই কার্বনের সাথে যে সিগমা বন্ধন আছে, এই সিগমা বন্ধনে ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে ডেল মাইনাস আর কার্বনকে ডেল প্লাসে রূপান্তর করবে, কারণ কি একটা একটা ইলেকট্রনের অধিকাংশ ইলেকট্রন ক্লোরিন নিয়ে নিবে, ফলে আমার কার্বনটা হয়ে যাবে প্লাস। ফলে যেটা হবে যে প্রথম স্টেজে আমার এই কার্বনের সাথে এখানে একটা CH3, এখানে একটা CH3, এখানে একটা CH3, এই যে তিনটা পার্ট আছে এ হয়ে যাবে ডেল প্লাস আর এই ক্লোরিন হয়ে যাবে ডেল মাইনাস। সো প্রথম অংশে এই জায়গাতে একটা প্লাস আয়ন একটা মাইনাস আয়ন তৈরি হলো, যেই মাইনাস আয়নটা তৈরি হলো এই মাইনাস আয়নকে বলে হচ্ছে কার্বনিয়াম আয়ন। আমরা দেখছিলাম না কার্বনিয়াম আয়ন মানে কি ছিল বলতো, প্লাস আয়ন। ওই যে আমরা আক্রমণকারী বিকারকের অংশে পড়ছিলাম, বিকারক অংশে পড়ছিলাম যে কোথাও যদি প্লাস আয়ন তৈরি হয় সেটাকে আমরা কার্বনিয়াম আয়ন বলি, কোথাও যদি মাইনাস আয়ন তৈরি হয় তাকে আমরা কার্বন আয়ন বলি। তো যেহেতু এটা প্লাস তৈরি হয়েছে তার মানে এটা কি কার্বনিয়াম আয়ন। তাহলে দেখো একটা মাইনাস আয়ন একটা প্লাস আয়ন তৈরি হলো, একটা মাইনাস আয়ন একটা প্লাস আয়ন তৈরি হলো, প্লাস আয়নের নাম হচ্ছে কার্বনিয়াম আয়ন। তাহলে আমরা এখানে এই অংশটাকে ভাঙলাম, ভেঙে দুইটা পার্টে রূপান্তর করলাম। এবার চিন্তা করো এই যে জিনিসটা, এই জিনিসটা একা একাই ভাঙতেছে না, একা একাই ভাঙতেছে। এখন একা একাই যদি ভাঙে তাহলে এই ভাঙাটা দ্রুত গতিতে হবে না, এই জন্য এটা নিজে নিজে ভাঙতে খুব ধীর গতিতে ভাঙবে। তাহলে এই যে প্রথম ধাপ হবে অনেক ধীর গতিতে, এই প্রথম ধাপ কি হবে, অনেক ধীর গতিতে হবে। তাহলে আমাদের এখানে যে প্রথম ধাপ তৈরি হলো, প্রথম ধাপ অনেক ধীর গতিতে ভাঙলো, তাহলে ধীর গতিতে আমাদের এখানে এই অংশটা ভেঙে গেল। ওকে, এবার আসে হচ্ছে আমাদের স্টেপ 2। এবার আসে কি, এবার আসে হচ্ছে আমাদের স্টেপ 2। স্টেপ 2 তে আমরা যদি একটু খেয়াল করি, একটু খেয়াল করলে আমরা দেখতে পাবো ওই যে কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছে, এই কার্বনিয়াম আয়নটা, এই কার্বনিয়াম আয়ন যেটা আছে, এই কার্বনিয়াম আয়নটা যেখানে আমাদের এই অংশে প্লাস আছে, এই কার্বনিয়াম আয়নের সাথে এখন আমাদের নিউক্লিওফিলিক যেই ফাইলটা ছিল, মানে নিউক্লিওফাইল যেটা ছিল, নিউক্লিওফাইল কে ছিল, হাইড্রক্সিল মাইনাস আয়ন। খেয়াল করো আগের পেজে খেয়াল করলেই দেখবা নিউক্লিওফাইল হিসেবে এই হাইড্রক্সিল মাইনাস আয়ন ছিল। মাইনাস মানে কি, মাইনাস মানে এখানে ইলেকট্রন আছে, ইলেকট্রন থাকা মানে এ পজিটিভ কারোর সাথে যে বিক্রিয়া করবে। তাহলে খেয়াল করো তো এই কার্বন প্লাস না, তাহলে কার্বনিয়াম আয়ন মানে কি, কার্বনিয়াম আয়ন মানে এ যে যাকে বিক্রিয়া করতেছে সে তো নিউক্লিয়াসকে বিক্রিয়া করতেছে, তাই না, নিউক্লিয়াসকে আকর্ষণ করে। তাহলে এ এখানে এসে আক্রমণ করা মানে হচ্ছে এ প্লাসকে আক্রমণ করে, মানে এ নিউক্লিওফাইল, মানে এ কি নিউক্লিওফাইল, এ নিউক্লিওফাইল। তো এ এখন প্লাসের কাছে যাবে, তো এখন যদি এ প্লাসের কাছে যায়, খেয়াল করো এখন যদি এ প্লাসের কাছে যায় তো এ এখানে এসে বসে যাবে, বসে যে খেয়াল করো এখানে আমার CH3, এখানে আমার CH3, এখানে CH3, এই সাইডে আমার OH বসবে, এই সাইডে OH বসবে। তো এখন যেই বিক্রিয়াটা ঘটছে এ এখানে এসে আক্রমণ করে বসে যাচ্ছে, এই ধাপটা খুব দ্রুত হচ্ছে, এই ধাপটা কি হচ্ছে, দ্রুত হচ্ছে, কারণ এখন আর আমার কোনো বাধা নেই। কারণ কি এ এক সাইড থেকে আক্রমণ করতেছে, ওই সাইড তো ফাঁকা, তিন সাইডে ক্রাউডিং থাকলে ওই সাইড তো ফাঁকা, তাই না, ও বুঝে গেছে আমি এই সাইড থেকে ঢুকবো, তাহলে ঠাস করে এসে বিক্রিয়া করলো। তাহলে দেখো অ্যালকাইল হ্যালাইড থেকে আমি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম, তাই না, এখানে একটা OH আছে, কার্বনের 3 হাতে 3টা CH3, অ্যালকাইল হ্যালাইড থেকে আমি 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করলাম। এইটার যে বিক্রিয়া, এই বিক্রিয়াটা আমরা পাইলাম হচ্ছে তোমার SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়া মানে কি, SN1 বিক্রিয়া মানে হচ্ছে একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল এবং 2 ধাপে সংঘটিত একটা বিক্রিয়া। এই যে মেকানিজম, এই মেকানিজমটা আমাদের পরীক্ষায় আসবে, বলবে SN1 বিক্রিয়ার তোমার হচ্ছে কি বলে, SN1 বিক্রিয়ার মেকানিজম লিখো বা SN1 বিক্রিয়ার কৌশল বর্ণনা করো, SN1 বিক্রিয়ার কৌশল বর্ণনা করো। আচ্ছা, বাদল বলছে রিপিট করলে ভালো হয়। অরমিন খন্দকার বলছে ভাইয়া আমি সিঙ্গেল। এই বয়সে সিঙ্গেল থাকাটা তো স্বাভাবিক, মিঙ্গেল হইলে অস্বাভাবিক, ঠিক আছে, মিঙ্গেল হওয়া যাবে না, মিঙ্গেল হইলে সারা জীবন সিঙ্গেল থাকা লাগবে, বুঝছো, আর এখন সিঙ্গেল থাকলে সারা জীবন ঠিকঠাক থাকবা। ওকে, এবার আসো পরের অংশে, আবার বলার আগে আরেকবার রিপিট করি। আমাদের SN1 বিক্রিয়ার যে কৌশলের ক্ষেত্রে আমরা মনে রাখবো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি বিক্রিয়া ঘটে। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে কি, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে কার্বনের 3 সাইডে
তিনটা মিথাইল গ্রুপ থাকবে। তাহলে কার্বনের 3 হাতে 3টা মিথাইল গ্রুপ আছে, এই একটা মিথাইল গ্রুপ, একটা মিথাইল গ্রুপ, একটা মিথাইল গ্রুপ, এই সাইডে ক্লোরিন আছে। তাহলে এটা হচ্ছে 3 ডিগ্রি। এবার মাথায় রাখবো SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে। কয় ধাপ? 2 ধাপ। খেয়াল করো, SN1 বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে ঘটে। আবার মাথায় রাখবো SN1 বিক্রিয়া 2 ধাপে ঘটে। ঠিক আছে, 2 ধাপে ঘটে। তো 2টা ধাপে ঘটলো। 2টা ধাপের ভিতরে প্রথম ধাপে আমরা অ্যালকাইল হ্যালাইড যেটা পাবো, যেমন ধরো এই যে তোমার 3 ডিগ্রি তোমার হচ্ছে অ্যালকাইল হ্যালাইড যেটা আমি পাইছি, এই অ্যালকাইল হ্যালাইডের এখানে আমরা হ্যালোজেন আছে ক্লোরিন, এখানে আছে কার্বন। আমরা জানি হ্যালোজেন এরা অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, মানে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নিতে পারে। ফলে এই বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে টেনে মাইনাসে রূপান্তর হয় আর কার্বনকে প্লাসে রূপান্তর করে। বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে টেনে মাইনাসে রূপান্তর হয়, কার্বনকে প্লাসে রূপান্তর করে। তাহলে বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে টেনে যখন মাইনাসে রূপান্তর হচ্ছে, কার্বনকে যখন আমরা প্লাসে রূপান্তর করে ফেলছি, তাহলে একটা মাইনাস একটা প্লাস। কি বলছে? একটা মাইনাস একটা প্লাস। তাহলে একটা মাইনাস একটা প্লাস, এই যে ভাঙনটা, এই ভাঙনটা নিজে নিজে ঘটতেছে। এই ভাঙনটা নিজে নিজে ঘটার কারণে এটা ধীর গতির একটা বিক্রিয়া, যেখানে আমরা এই অংশ পাচ্ছি আর এই অংশ পাচ্ছি। এই অংশটা হচ্ছে প্লাস, প্লাস মানে কার্বনিয়াম আয়ন, আর এই অংশটা মাইনাস, মাইনাস মানে কার্বন আয়ন। মেইনলি আমাদের বিক্রিয়াতে লাগবে প্লাস অংশ, যেটা হচ্ছে আমার কার্বনিয়াম আয়ন। তো এই কার্বনিয়াম আয়ন যেটা তৈরি হলো, এই কার্বনিয়াম আয়নের সাথে পরে আমরা OH এর বিক্রিয়া করব। এখন OH কি বলতো? OH নিজে মাইনাস, এই OH-টা নিজে মাইনাস। OH-টা যদি নিজে মাইনাস হয়, তার মানে এ নিউক্লিওফিলিক, কারণ কি নিজে মাইনাস হলে ও প্লাসকে আক্রমণ করে। আক্রমণ প্লাসকে করা মানে নিউক্লিওফাইল বা নিউক্লিওফিলিক। তাহলে নিউক্লিওফিলিক যদি হয়, তাহলে এখন যদি প্লাসকে আক্রমণ করে, তাহলে এ এখন প্লাসকে আক্রমণ করে এখানে বসে যাবে। এখন যেহেতু এই সাইডে আমার ফাঁকা আছে, তাহলে এটাকে দ্রুত আক্রমণ করে এখানে বসে যাইতে পারবে। বসে যে দেখো আমরা এখানে কি পাচ্ছি? 3 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি। 3 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছি। এই যে 3 ডিগ্রি অ্যালকোহল পাইলাম, এই 3 ডিগ্রি অ্যালকোহল আমাদের এখানে বসে গেল। প্রশ্ন হচ্ছে যে ক্লোরিন কি বাদ যাবে? উত্তর হচ্ছে না, ক্লোরিন বাদ যাবে না। কেন? কারণ এই যে হাইড্রোক্সাইড আছে, এই হাইড্রোক্সাইড তো একা নাই, তাই না? এই হাইড্রোক্সাইড কি একা আছে? এই হাইড্রোক্সাইড আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড আকারে আছে। আমরা বিক্রিয়া সুন্দরভাবে বোঝার জন্য আমরা সোডিয়ামকে বাদ দিয়ে বিক্রিয়া করছি। এই সোডিয়াম আকারে আছে, তো সোডিয়াম প্লাস আর হাইড্রোক্সিল মাইনাস, এই সোডিয়াম প্লাসের সাথে এই ক্লোরিন মাইনাস বিক্রিয়া করে এখানে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। হাইড্রোক্সি ক্লোরিন বাদ যাবে না, বাট আমরা বোঝার জন্য সোডিয়ামকে বাদ দিয়ে করছি। আমরা এখানে শুধুমাত্র ফোকাস করছি কার দিকে? আমরা শুধুমাত্র ফোকাস করছি এই হাইড্রোক্সিলের দিকে, এবং আমরা শুধুমাত্র ফোকাস করছি এই অংশের দিকে। ওকে, এই অংশের দিকে। এই জন্য আমাদের বিক্রিয়াটা ওইরকম দেখাইছে। সো আমরা আশা করি বুঝতে পারছি। এবার আসো আমরা এই যে টোটাল বিক্রিয়াটা দেখলাম, বিক্রিয়াটা ঘটলো, এই বিক্রিয়াটা ঘটা দেখে আমরা SN1 বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আইডেন্টিফাই করব। SN1 বিক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আইডেন্টিফাই করব। এবার আমরা সেই বৈশিষ্ট্যগুলো একটু নোট ডাউন করব। তো এখানে তুমি নোট ডাউন করো SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য। তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা কি পড়ছিলাম? প্রথম বৈশিষ্ট্য ভালো করে খেয়াল করে দেখো, পড়ছিলাম SN1 বিক্রিয়া, যেহেতু এখানে 1, তাহলে আমরা বলছিলাম একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। তো যেহেতু আমরা SN1 পড়ছিলাম, এটা হচ্ছে একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, এবং এই 1 মানেই হচ্ছে একটা বিক্রিয়ক, এবং সেই একটা বিক্রিয়ককে, সেই একটা বিক্রিয়ক হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। একটা বিক্রিয়ক হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। বুঝে বুঝে এভাবে মুখস্থ করতে হবে তোমাকে, বুঝে বুঝে। এটা মুখস্থ করার কোনো বিকল্প নাই, কারণ এটা সরাসরি আসে পরীক্ষায়। ঠিক আছে, SN1 বিক্রিয়ার কৌশল এবং বৈশিষ্ট্য সরাসরি পরীক্ষায় আসে। তাহলে এইটা আমাদের মাথায় রাখতে হবে। 2 নাম্বার দেখো, বৈশিষ্ট্যর ক্ষেত্রে আমরা মাথায় রাখবো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়। কে বলতো? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া এইটা কেমনে মনে রাখবো? আমার তো এটা মনে থাকে না। আমি এটা মনে রাখার জন্য একটা টেকনিক বের করছি। আমার টেকনিক হচ্ছে আমি সবসময় মনে রাখি SN13। SN1 কে আমি SN1 না বলে SN13 বলি। মানে কি? SN13 বা SN13 কেন?
আমি এটা মনে রাখি, যখন আমি SN1 দেখব, SN1 এর জন্য 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড সবচেয়ে বেশি সক্রিয়। SN1 না বলে আমি বলি কি SN13। 13 মানে কি, SN1 এর ক্ষেত্রে একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, বাট 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি সক্রিয়। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কে ছিল বলতো? এই আগে আমি দেখে আসছি, এইটা ছিল আমার 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, যেখানে আমার কার্বনের 3 হাতে 3টা মিথাইল গ্রুপ বা অ্যালকাইল গ্রুপ থাকবে। তাহলে SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি বিক্রিয়া ঘটে। তাহলে এটা আমি এখানে মনে রাখলাম। আচ্ছা, তাহলে SN1 এর ক্ষেত্রে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বিক্রিয়া ঘটে। এবার খেয়াল করো 3 নাম্বার বৈশিষ্ট্য, এবার মাথায় রাখো, SN1 যখন আমি 1 তখন আমার বিক্রিয়া 2 ধাপে ঘটে। 1 এর ক্ষেত্রে, 1 এর ক্ষেত্রে 2, তাহলে মাথায় রাখবো 1 এর ক্ষেত্রে ধাপ 2 ধাপে বিক্রিয়া ঘটে। যখন SN1 তখন ধাপ 2টা, 2 ধাপে বিক্রিয়া ঘটে। এবং মাথায় রাখতে হবে প্রথম ধাপ স্লো, তারপরে দ্বিতীয় ধাপ ফাস্ট। দেখো আমরা যা যা পড়ে আসছি সব আমরা বৈশিষ্ট্যের ভিতরে আলাদা করে পড়ছি, তার মানে ওখানে বিক্রিয়াটা যেটা আমরা বুঝলাম ওই বোঝাগুলোই একটা কিন্তু এখন আমাদের বৈশিষ্ট্য, তাই না? যা যা আমরা বুঝতে পারছি ওইটাই এখন আমাদের এক একটা বৈশিষ্ট্য। ওকে, তাহলে 2 ধাপে বিক্রিয়া ঘটে, প্রথম ধাপ স্লো, দ্বিতীয় ধাপ ফাস্ট, বুঝলাম। এবার খেয়াল করো 4 নাম্বার বিক্রিয়ার ক্ষেত্রে, খেয়াল করো 4 নাম্বার বৈশিষ্ট্যের ক্ষেত্রে খেয়াল করো। এই জায়গায় যদি আমরা আবার একটু বোঝার চেষ্টা করি, প্রথম ধাপ স্লো গেছে, দ্বিতীয় ধাপ ফাস্ট গেছে। প্রথম ধাপে যখন স্লো যাই তখন আমাদের এখানে কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছিল, মনে আছে? কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছিল, মনে আছে? তো আমাদের মাথায় রাখতে হবে SN1 এর ক্ষেত্রে, ঠিক আছে, কার্বনিয়াম আয়ন তৈরি হয়, কার্বনিয়াম আয়ন তৈরি হয়। এবং খেয়াল করো যখন কার্বনিয়াম আয়ন তৈরি হয়েছিল তখন এখানে 3 ডিগ্রি ছিল না? 3 ডিগ্রি থাকলে এখানে স্টেরিক বাধা বা ক্রাউডিং থাকে, তাই না? তাহলে এখানে আমাদের মাথায় রাখতে হবে যেখানে স্টেরিক বাধা বিদ্যমান, কি মাথায় রাখতে হবে? স্টেরিক বাধা বিদ্যমান। ওকে, এইটা হচ্ছে আমাদের SN1 বিক্রিয়ার বৈশিষ্ট্য। এই হচ্ছে আমাদের SN1 বিক্রিয়া। তো SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে যেগুলো তুমি পরবর্তীতে যখন দ্বিতীয়বার রিভিশন দিবা, রিভিশন টাইমে তুমি আরো বৈশিষ্ট্যগুলো পড়বা। এই 4টা বৈশিষ্ট্য আমি লিখে দিলাম না, এই 4টা বৈশিষ্ট্যই তোমার প্রধানতম বৈশিষ্ট্য। এই জন্য আমি প্রথমবারে তোমাকে ঠিক যতটুকু প্রয়োজন ততটুকু লিখে দিছি। দ্বিতীয়বার যখন তুমি পড়বা, তুমি একা একা রিডিং পড়বা, বই পড়বা, তখন দেখবা বাকি বৈশিষ্ট্য তুমি এমনিই পারতেছো। হ্যাঁ, এমনিই পারতেছো। এই জন্য আমি প্রধানতম 4টা বৈশিষ্ট্য লিখে দিচ্ছি, বাকি বৈশিষ্ট্যগুলো তুমি এমনিই পারবা। ওকে, এবার আসবো আমরা SN2 বিক্রিয়ায়। এবার আসবো কিসে আমরা? SN2 বিক্রিয়ায়। SN1 এর পরে আমার SN2 বিক্রিয়া। তো আমরা ডেফিনেটলি এতক্ষণে বুঝে গেছি যে SN2 তেও আমার SN1 এর মতোই কাহিনী কিছু একটা ঘটবে। SN মানে S তে সাবস্টিটিউশন, N তে নিউক্লিয়ার, আর 2 তে 2টি বিক্রিয়ক, তাই না? 2 তে 2টি বিক্রিয়ক। তাহলে আমি আগের মতোই এখানে আমি লিখতে পারি S তে আমার সাবস্টিটিউশন, N তে নিউক্লিয়ার বানানটা ঠিক আছে কিনা জানি না, নিউক্লিয়ার বানান মেবি ঠিক নাই। N তে নিউক্লিয়ার সাবস্টিটিউশন, সো নিউক্লিয়ার বাংলায় লিখে দিলাম নিউক্লিয়ার। তো নিউক্লিয়ার প্রতিস্থাপন। এবার 2 মানে কি? 2 মানে হচ্ছে 2টি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, 2টি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। এখন প্রশ্ন হচ্ছে 2টি বিক্রিয়কের ঘনমাত্রা কারা কারা? খুব সিম্পল, ওই যে আগে আমরা যখন অ্যালকাইল হ্যালাইড দেখেছিলাম এবং সাথে আমরা হাইড্রক্সিল মাইনাস আয়ন দেখেছিলাম। আগে কি ছিল? শুধুমাত্র এই বিক্রিয়াতে ঘনমাত্রার উপর নির্ভরশীল কার ছিল? শুধুমাত্র এই বিক্রিয়াতে ঘনমাত্রার উপর নির্ভরশীল ছিল আমাদের অ্যালকাইল হ্যালাইডের। বাট এখন যখন আমি বিক্রিয়া করব তখন এখনকার বিক্রিয়াতে আমার প্রথম এবং দ্বিতীয়, মানে আমাদের অ্যালকাইল হ্যালাইড এবং যেই নিউক্লিওফাইল আছে উভয়ের ঘনমাত্রার উপর নির্ভরশীল। তাহলে খেয়াল করো এই জায়গাতে যে 2টা জিনিস আছে, উভয়ের ঘনমাত্রার উপর নির্ভরশীল।
ঘনমাত্রার উপর নির্ভরশীল। তাহলে এই বিক্রিয়ায় আমরা দুজনের ঘনমাত্রার উপরেই নির্ভরশীলতা দেখতে পাচ্ছি, দুইটার উপরেই নির্ভরশীল। ওকে, তাহলে দুইটার উপরে নির্ভরশীল যদি হয় তাহলে উভয়ের উপরে আমাদের এখানে একটা প্রভাব আছে। এবার আমি মাথায় রাখবো এখন যখন আমি বৈশিষ্ট্য পড়তে যাব মাথায় রাখবো, খেয়াল করো, প্রথমে আমি বৈশিষ্ট্য পড়ি, তারপরে মেকানিজমে যাব। এখন যখন আমি বৈশিষ্ট্য পড়বো, বৈশিষ্ট্য পড়তে গেলে প্রথম বৈশিষ্ট্যের ক্ষেত্রে মাথায় রাখো। তাহলে খেয়াল করো, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে SN2 যখন তখন আমাদের দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপরই নির্ভরশীল, দুইটির ঘনমাত্রার উপর নির্ভরশীল। তাহলে এইটা হচ্ছে আমাদের SN2 এর ক্ষেত্রে প্রযোজ্য। SN2 যখন তখন আমাদের দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপরেই নির্ভরশীল। আচ্ছা, এবার খেয়াল করো SN2 যখন তখন বিক্রিয়া এক ধাপে ঘটে, তাহলে SN2 বিক্রিয়া এক ধাপে ঘটে। আমি দেখো আগে যখন SN1 পড়িয়েছিলাম তখন SN1 বিক্রিয়া দুই ধাপে ঘটে পড়িয়েছিলাম না, দেখো দুই ধাপে ঘটে। তার মানে এখন আমাদের ঠিক উল্টা, যখন আমি SN2 পড়বো তখন এক ধাপে ঘটবে। ওকে, এবার আগে খেয়াল করো SN1 বিক্রিয়া আমরা পড়ছিলাম, SN1 বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে। আমরা এখন উল্টা পড়বো, SN2 বিক্রিয়া 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি ঘটে, অ্যালকাইল হ্যালাইডে বেশি ঘটে। তাহলে এই যে কথাটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি ঘটে, এটা আসলে কিভাবে কাজ করে আবার মনে রাখবা কিভাবে, ওই সেম আগে যখন আমরা পড়ছিলাম তখন আমি বলছিলাম SN1 পড়া মানে SN13 পড়তে হবে। এখন আমি বলবো SN2 পড়া মানে SN21 পড়তে হবে। 2 1 পড়বা মানে কি, যখনই তুমি SN2 বিক্রিয়া পড়বা তখন মাথায় রাখতে হবে যে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড এটাতে বেশি ঘটবে, এটাতে কি ঘটবে, এটাতে বেশি ঘটে। তাহলে SN2 মানে 2 1 2 মানে কি 2 1 মুখস্থ করব, 2 মানে কি 2 মানেই 2 1 মানে কি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। তো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড কারা, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড হচ্ছে কার্বনের 3 হাতে 3টা হাইড্রোজেন থাকবে, পাশে ক্লোরিন থাকবে। যেহেতু 3 হাতে 3টা হাইড্রোজেন তার মানে এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। বুঝতে পারছো এটা কি, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সো এই টাইপের 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ঘটে বিক্রিয়া, মনে থাকবে এই ধরনের 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে। এবার আমরা একটু কৌশল পড়বো, হ্যাঁ কৌশল করবো, যেহেতু এক ধাপে ঘটে বিক্রিয়াটি, যেহেতু আমাদের এক ধাপে ঘটে তাহলে কৌশলটাও 1 স্টেপে ঘটবে। কৌশল যখন আমরা পড়বো আমাদের কৌশলটা 1 স্টেপে ঘটবে। এখন 1 স্টেপ মানে কি, খুব সিম্পল দেখো, আমরা এই OH মাইনাস আয়ন নিচ্ছি, OH মাইনাস আয়ন প্রথমেই এক ধাপেই আমাদের এই কার্বনের যে ক্লোরিন আছে না, এই ক্লোরিনের এখানে এসে অ্যাটাক করবে। তো এই সাইডে আমাদের একটা হাইড্রোজেন আছে, এই সাইডে একটা হাইড্রোজেন আছে, এই সাইডে একটা হাইড্রোজেন আছে। তো কি হবে, প্রথম ধাপেই এখানে এসে অ্যাটাক করবে। তাহলে এখানে অ্যাটাক করা মানে কি বোঝাচ্ছে, এই নিউক্লিওফাইল যেটা আছে, এই নিউক্লিওফাইল কার্বনের এখানে এসে অ্যাটাক করছে। কার্বনের এখানে এসে যখন অ্যাটাক করছে তখন এক ধাপে বিক্রিয়া ঘটাইতে যে তোমার অন্তর্বর্তী একটা জটিল যৌগ তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, অন্তর্বর্তী একটা জটিল যৌগ তৈরি হচ্ছে। তো অন্তর্বর্তী জটিল যৌগ বুঝাইতে যে আমরা কি করব, এই মাঝখানে একটা জটিল যৌগ তৈরি করব। তো জটিল যৌগ ব্যাপারটা কেমনে ঘটবে, খেয়াল করো, এই OH যখন এখানে অ্যাটাক করবে, তখন এই OH টা ডট 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 দিয়ে এখানে কার্বনের সাথে বসতেছে। এখানে আমার একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এদিকে একটা হাইড্রোজেন, আর এখান থেকে ক্লোরিনটা ছেড়ে চলে যাচ্ছে। তো এই হাইড্রক্সিলটা ঢুকছে এখানে আর ক্লোরিনটা ছেড়ে চলে যাচ্ছে। এই হাইড্রক্সিল ঢোকা আর ক্লোরিনটা ছেড়ে চলে যাওয়া, এই মাঝখানের স্টেজকে আমরা বলতেছি অন্তর্বর্তী জটিল যৌগ। এবার যখন এই জটিল যৌগতে পরিপূর্ণভাবে যৌগটা গঠন হয় তখন কি ঘটে, এই জায়গাতে OH বসে যায় আর এই জায়গাতে একটা হাইড্রোজেন চলে আসে, এখানে একটা হাইড্রোজেন বসে, এখানে একটা হাইড্রোজেন বসে। এই হচ্ছে আমাদের দেখো, এই জায়গায় হচ্ছে আমাদের দেখো সেই প্রাইমারি অ্যালকোহল, মানে দেখো প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড থেকে প্রাইমারি অ্যালকোহল প্রস্তুত হলো, এক ধাপে ঘটলো, এক ধাপে। মাঝখানে এই যে অংশটা এটাকে বলা হচ্ছে অন্তর্বর্তী জটিল যৌগ, অন্তর্বর্তী জটিল যৌগ। তাহলে মাঝখানের এই যে অংশটা এটাকে আমরা অন্তর্বর্তী জটিল যৌগ বলে আখ্যায়িত করি।
তাহলে ঘটনাটা কি ঘটলো? ঘটনা খুব সিম্পল। ওএইচ এসে এই যে অ্যালকাইল হ্যালাইড এটাকে অ্যাটাক করলো, অ্যাটাক করে এ বাম সাইড থেকে অ্যাটাক করলো, বাম সাইড থেকে অ্যাটাক করলে এ বাম সাইড থেকে আস্তে 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 কার্বনের সাথে যোগ হচ্ছে, আর ডান সাইড থেকে যেহেতু আমাদের ক্লোরিনটা বাইরে বের হয়ে যেতে হবে, ক্লোরিনটা ডান সাইড থেকে আস্তে 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 চলে যাচ্ছে। তো পরবর্তী ধাপে বা একই ধাপের ভিতরেই পরবর্তী অংশে এই ওএইচটা বসে গেল আর ক্লোরিনটা আলাদা হয়ে যে ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হলো, ক্লোরিনটা আলাদা হয়ে যে ক্লোরিন মাইনাস আয়নে রূপান্তর হলো। এই যে দুইটা অংশ ঘটলো, ঘটে আমাদের এখানে যে যৌগটা গঠন হচ্ছে, এই যৌগকে বলা হচ্ছে আমাদের প্রাইমারি অ্যালকোহল। ঠিক আছে, প্রাইমারি অ্যালকোহল। তাহলে এই জায়গাতে আমরা একটা জিনিস শিখতেছি যে এখন আমাদের বিক্রিয়া এক ধাপে ঘটে, এবং এক ধাপে ঘটলে আমাদের এখানে এখন আর কার্বনিয়াম আয়ন তৈরি হয় না, কার্বনিয়াম আয়ন তৈরি হয় না, এখন আমাদের অন্তর্বর্তী জটিল যৌগ তৈরি হয়। অন্তর্বর্তী 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 জটিল যৌগ তৈরি হয়। ঠিক আছে, আর এই সময় আমাদের খেয়াল করো, যখন অন্তর্বর্তী জটিল যৌগ তৈরি হচ্ছে তখন আমাদের স্টেরিক বাধা নেই। আগে আমাদের স্টেরিক বাধা ছিল, বাট এখন আমাদের স্টেরিক বাধা নেই। ওকে, ক্লিয়ার কিনা? স্টেরিক বাধা নেই। তো এই হচ্ছে আমাদের SN1 SN2 এগুলার ক্ষেত্রে বৈশিষ্ট্য। SN1 SN2 এগুলার ক্ষেত্রে বৈশিষ্ট্য। তাহলে কৌশল বুঝলাম, বৈশিষ্ট্য বুঝলাম। এবার আমাদের এখান থেকে একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা কি, SN1 এবং SN2 এর ভিতর পার্থক্য দেখাও। তো যেই দুইটা বৈশিষ্ট্য আমি লিখে দিলাম না, প্রথমটাতে 4টা বৈশিষ্ট্য লিখছি, SN1 এ 4টা বৈশিষ্ট্য, SN2 তে 4টা বৈশিষ্ট্য লিখছি। এই 4টা বৈশিষ্ট্য একটা দাগ কেটে তুমি বাম সাইডে লিখবা, ডান সাইডে লিখবা, লিখলেই দেখবা পার্থক্য তোমার ক্লিয়ার। বামে 4টা ডানে 4টা লিখবা, লিখলেই দেখবা তোমার এখানে বৈশিষ্ট্য ক্লিয়ার। সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এখান থেকে বৈশিষ্ট্য এবং পার্থক্য আহামরি কোনো তফাৎ আছে? তফাৎ নাই। বইতে দেখবা পার্থক্য আকারেও দেয়া আছে, পার্থক্য আকারে পার্থক্য আকারে পার্থক্য আকারে দেয়া থাকলে তুমি এটা পারবা। ভাইয়া হালকা একটু স্লো পড়াইলে ভালো হয়। আমি কি ফাস্ট যাচ্ছি অনেক? আমি কিন্তু অনেক স্লো যাওয়ার চেষ্টা করতেছি, আরো ফাস্ট পড়ানো যায়, আমি স্লো যাওয়ার চেষ্টা করতেছি। তারপরে একটু তোমরা কমেন্ট করো যে ফাস্ট যাচ্ছি কিনা, যদি ফাস্ট যাই তাহলে আরো স্লো পড়াবো। আরেকবার রিক্যাপ করে দিব। বেশি স্লো গেলে আবার যখন তোমরা এটা রেকর্ড ভার্সন দেখবা তখন তোমাদেরই হচ্ছে ইয়া হবে, কি বলে, তখন তোমরাই দেখবা যে বিরক্ত হচ্ছ। সো তোমরা সবাই বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝছো কিনা একটু কমেন্টে জানাও আমাকে। আহমেদ মাহিন বলছে যে সিগমা বন্ধন তো শক্তিশালী, তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ায় পাই বন্ধন ভেঙে হওয়ার কথা ছিল না? দেখো, প্রতিস্থাপন বিক্রিয়ায় পাই বন্ধন হয় না, পাই বন্ধন ভেঙে সংযোজন বিক্রিয়া হয়। সংযোজন বিক্রিয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে পাই বন্ধন ভেঙে হয়। যেখানে একটা বন্ধন থাকবে সেখানে আমার তোমার হচ্ছে প্রতিস্থাপন করতে হবে। কারণ কি, ওই জায়গায় আমি ওকে সরিয়ে নতুন কাউকে বসাচ্ছি। পাই বন্ধনে যখন আমি অলরেডি বন্ধন ভাঙছি তখন ওই জায়গাতে নতুন কেউ বসার জায়গা অলরেডি তৈরি হয়ে যাচ্ছে বন্ধন ভাঙার সাথে সাথেই, ফলে ওই জায়গাতে সংযোজন বিক্রিয়া ঘটছে। জিনিসটা এরকম, খেয়াল করো, আমার এখানে যখন আমি কার্বন কার্বন ডাবল বন্ড নিচ্ছি, এই ডাবল বন্ডের একটা আমার সিগমা, একটা পাই। এখন পাই যেহেতু আমার দুর্বল, এটাকে যদি আমি ভেঙে ফেলি, ভেঙে ফেলার সাথে সাথে এখানে দেখো একটা করে হাত খুলে যাচ্ছে। খুলে গেলে এখন আমি দেখো এখানে নতুন কাউকে বসাইতে পারবো। নতুন কাউকে বসাইতে পারলে সে সংযোজন ঘটবে। সংযোজন মানে কি, নতুন কেউ এসে বসা। আর প্রতিস্থাপন মানে যে আমার অলরেডি একটা বন্ধন আছে, এই বন্ধনের এখান থেকে আমি অন্য কাউকে সরাই দিব, ওখান থেকে আমি অন্য কাউকে সরাই দিব, সরাই আমি এখানে নতুন কাউকে বসাবো। তো এইটা হচ্ছে তোমার শক্তিশালী হোক আর দুর্বল হোক, আমার এখানে তোমার প্রতিস্থাপন করতে গেলে অন্য কাউকে সরায়ে জায়গা তৈরি করতে হবে। প্রতিস্থাপন কথাটা তখনই আসবে যখন কাউকে সরায়ে তারপরে জায়গা দখল করবে। তো কাউকে সরায়ে জায়গা দখল করতে গেলে তো আমার ডাবল বন্ডে হচ্ছে না, আমার সিঙ্গেল বন্ডই লাগবে। আর সিঙ্গেল বন্ড তো সবসময় আমার সিগমা হয়, সিঙ্গেল বন্ড সবসময় আমার কি হয়, সিগমা হয়। আর সিগমা হইলে শক্তিশালী হয়। তাহলে সিগমা হইলে যখন শক্তিশালী হয় তখন কাউকে যদি আমার সরাইতে হয় তাহলে সবসময় শক্তিশালী কাউকে সেই সরাইতে হবে। মানে ধরো তুমি মোটামুটি 50 শক্তির একটা মানুষ, ঠিক আছে, তুমি কি মোটামুটি 50 শক্তির একটা মানুষ। এখন ধরো একটা অডিটোরিয়ামের হলে তুমি একটা জায়গা দখল করে বসে আছো। এখন বলো তো তুমি কখন তোমার সিটটা ছেড়ে দিয়ে অন্য কাউকে বসতে দিবা? যখন ওই এলাকার এমপি আসবে,
তোমার থেকে 1000 গুণ শক্তিশালী একজন মানুষ, তুমি যদি 50 হও সে হচ্ছে 5000, তো তুমি তাকে দেখে সাথে সাথে উঠে ছেড়ে দিবা না নিজের জায়গাটা, বলবা যে বসেন বসেন স্যার বসেন বসেন, ঠিক আছে? বা ধরে নিলাম পলিটিক্যাল কোনো কিছু বাদ দিলাম, ধরো তোমার এলাকার একজন টিচার তোমার চেয়ে অনেক বেশি কি বলে রেসপেক্টেড একজন পার্সন, সো তুমি রেসপেক্টের দিক দিয়ে তোমার চেয়ে অনেক বড়, তো তুমি যদি 50 রেসপেক্ট পাও, সে পায় 5000, তখন সে আসার সাথে সাথে তুমি চেয়ারটা ছেড়ে দিবা, তো তুমি উঠে গেলা আর সে এসে বসলো, তাহলে কি হলো? এটা প্রতিস্থাপন হইলো, তোমার স্থান সে দখল করলো। এই যে তোমার স্থান সে দখল করলো, এটা কি 1 to 1 কনভার্সন হইতেছে, পুরাটাই শক্তি মাত্রার উপর ডিপেন্ড করে, এই জন্য এখানে প্রতিস্থাপন হচ্ছে, এবং প্রতিস্থাপন সবসময় একটা বন্ধনের জায়গাতেই হয়, এবং এটা সিঙ্গেল বন্ড, ঠিক আছে? সো এইটা তুমি মাথায় রাখবা, মাথায় রাখলেই হচ্ছে। ওকে, ক্লিয়ার কিনা বলো? আচ্ছা, পুষ্প বলছে একটু রিপিট করেন, আর ইয়া বলছে বুঝছি ভাইয়া। ওকে, তাহলে একবার আমি 5 মিনিটে রিক্যাপ করি, 5 মিনিটে একবার রিক্যাপ করি, আমরা একদম শুরু থেকে যাই। আমরা শুরু করেছিলাম প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে। আমি বলছিলাম যে অন্যকে প্রতিস্থাপিত করার মাধ্যমে যেই বিক্রিয়াটা ঘটে সেটা প্রতিস্থাপন বিক্রিয়া। এটা কি হয়? একটা জায়গা দখল হয়, একজন আরেকজনের জায়গা দখল করে আরেকজনকে সরায় দেয়, একজন আরেকজনের জায়গা দখল করে আরেকজনকে সরায় দেয়। জৈব যৌগের যে অংশে সিগমা বন্ধন থাকে, মানে সিঙ্গেল বন্ড থাকে, সেখানে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া দেখতে পাই। প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের ফ্রি রেডিকাল, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক সবাই প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশ নেয়। যখন আমরা অ্যালিফেটিকে নিয়ে কাজ করব তখন সেখানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন দিবে, যখন আমরা অ্যারোমেটিক দিয়ে কাজ করব তখন আমাদের ইলেকট্রোফিলিক দিবে। যদি এটা বুঝতে পারো তাহলে তো খুব ভালো, না বুঝতে পারলে এটা মুখস্থ কইরো, ঠিক আছে? এমসিকিউ এর জন্য। ওকে, 2 নাম্বার পয়েন্ট আসছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে, যখন আমরা প্রতিস্থাপন কথাটা নিব তখন সেটাকে সাবস্টিটিউশন বলবে। নিউক্লিয়ার প্রতিস্থাপন মানে হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এস তে হচ্ছে সাবস্টিটিউশন, এন তে হচ্ছে নিউক্লিওফিলিক। নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনকে আমরা এসএন বিক্রিয়া বলি। কি বলি? এসএন বিক্রিয়া। এবার বলছে দেখো, যে মানে কোন নিউক্লিওফিলিক আক্রমণকারী বিকারক দিয়ে যদি প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন হয় তখন তাকে আমরা এসএন বিক্রিয়া বলি। তাহলে এই যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে হচ্ছে কোনো নিউক্লিওফিলিক আক্রমণকারী বিকারক নিতে হবে, তাকে দিয়ে যদি আমরা এখানে প্রতিস্থাপন সম্পন্ন করি তখন সেই বিক্রিয়াকে বলবে হচ্ছে এসএন বিক্রিয়া। এবার দেখো, আমরা যদি অ্যালকাইল হ্যালাইড নিই, অ্যালকাইল হ্যালাইড মানে আরএক্স, এই আরএক্স এর হ্যালোজেন মানে ক্লোরিন ব্রোমিন বসবে, এই ক্লোরিন ব্রোমিন বসিয়ে মানে এদেরকে যদি আমরা এখন প্রতিস্থাপন করি তখন সেটা হচ্ছে এসএন বিক্রিয়া হয়। তো এসএন বিক্রিয়ার ক্ষেত্রে যখন আমরা অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে বিক্রিয়াটা করি তখন আমাদের মাথায় রাখতে হবে SN1 এবং SN2 দুই ভাগে ভাগ হয়। এটা কি? এটা হচ্ছে প্রকারভেদ। এসএন বিক্রিয়ার প্রকারভেদ SN1 SN2 হবে যখন আমরা অ্যালকাইল হ্যালাইড নিয়ে কাজ করব। তো তোমাকে এরকম এমসিকিউতে দিতে পারে, নিচের কোনটি এসএন বিক্রিয়া দেয়? উত্তর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। নিচের কোনটি এসএন বিক্রিয়া দেয়? উত্তর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড ছাড়া অন্য কেউ কিন্তু এসএন বিক্রিয়া দেয় না। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এবার বলবে দেখো, SN1 বিক্রিয়ার ক্ষেত্রে S মানে সাবস্টিটিউশন, N মানে নিউক্লিয়ার, আর 1 মানে একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। কয়টা বিক্রিয়ক? একটি বিক্রিয়ক। একটা বিক্রিয়ায় দুইটা বিক্রিয়ক থাকে, দুইটা বিক্রিয়কের মধ্যে একটার ঘনমাত্রার উপর নির্ভর করে আরেকটার ঘনমাত্রার উপর নির্ভর করে না। তো যেই একটার ঘনমাত্রার উপর নির্ভর করে সেই একটা কোনটা? সেই একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড যে অংশটা থাকবে তার ঘনমাত্রার উপর নির্ভর করবে। এবং মাথায় রাখতে হবে SN1 বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে। যখন আমি বলছি SN1 বিক্রিয়া 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তার মানে SN13 বুঝতে হবে, মানে 13। কথাটা মুখস্থ করবা, SN13 মানে SN13, SN13 মানে SN13 মুখস্থ করো, মানে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে। এরপর আমি বলছি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মানে কার্বনের 3 হাতে 3টা মিথাইল গ্রুপ থাকবে বা 3টা অ্যালকাইল গ্রুপ থাকবে। যখন 3টা অ্যালকাইল গ্রুপ আছে তখন এর স্টেরিক বাধা অনেক বেশি। তখন এর কি? স্টেরিক বাধা অনেক বেশি। যদি স্টেরিক বাধা বেশি হয় তখন তাকে আমরা ভাঙার জন্য ধীর গতির একটা বিক্রিয়া করি। ধীর গতির বিক্রিয়ার মাধ্যমে কার্বনিয়াম আয়ন আর কার্বান আয়ন দুইটা অংশ তৈরি হয়। কার্বনিয়াম আয়ন যেটা আছে এইটাকে 2 নাম্বার ধাপে নিউক্লিওফিলিক বা নিউক্লিওফাইল এসে অ্যাটাক করে দ্রুত গতিতে এখানে বসে যায় বিক্রিয়াটা ঘটে। এই দুইটা ধাপ বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা। এই দুইটা ধাপ কি করবা? বারবার লিখে লিখে প্র্যাকটিস করবা, এতবার লিখবা যাতে সব সময়ের জন্য মনে থাকে। ওকে, তাহলে এটা গেল SN1 বিক্রিয়ার কৌশল। কৌশলের পর আমরা বৈশিষ্ট্য দেখব। আমরা ওই জায়গাতে যেই অংশটা দেখছিলাম ওগুলাই আমাদের বৈশিষ্ট্য। SN1 একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। SN1 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে।
এই 3 ডিগ্রি বলতে আমরা SN13 পড়বো। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে। SN1 বিক্রিয়া মানে 2 ধাপে ঘটবে, প্রথম ধাপ স্লো, দ্বিতীয় ধাপ ফাস্ট। SN1 এর ক্ষেত্রে কার্বন আয়ন তৈরি হয় যেখানে স্টেরিক বাধা বিদ্যমান। আচ্ছা, SN2 যখন আমরা করব তখন এটা দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। এই ক্ষেত্রে যখন দুইটা বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তখন 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে। এবং এখানে দেখো দুইটা বিক্রিয়ক এইটার উপরেও নির্ভরশীল, এইটার উপরেও নির্ভরশীল। তো খেয়াল করো, SN2 দুইটি বিক্রিয়কের বা দুইটি ঘনমাত্রার উপরে নির্ভরশীল। SN1 এক ধাপে ঘটে, SN2 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে সবচেয়ে বেশি ঘটে। কয় ডিগ্রি? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে। SN21 মানে কি? SN21 মানে 1 ডিগ্রিতে সবচেয়ে বেশি ঘটে। ওকে, এবং এক ধাপে ঘটে। এবং বলছে দেখো অন্তর্বর্তী জটিল যৌগ তৈরি হয় যেখানে স্টেরিক বাধা নেই। এইগুলা আমাদের মাথায় রাখতে হবে। এবং এখানে একটা জিনিস আমি একটু বলতে ভুলে গেছি, খেয়াল করো, যখন আমি এখানে বিক্রিয়াটা দেখিয়েছিলাম একটু ভালো করে খেয়াল করলে দেখবা এই জায়গাতে হাইড্রোজেনগুলা সব, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন সব বাম সাইডে, এই হাইড্রোজেনগুলো সব বাম সাইডে। এখানে খেয়াল করলে দেখবা এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন এগুলো সব কি ডান সাইডে। তাহলে খেয়াল করো তো, যখন আমি আক্রমণ করছি, আক্রমণ করে এখানে যখন অন্তর্বর্তী জটিল যৌগ তৈরি করছি, বামের গুলো আস্তে আস্তে সব ডানে চলে যাচ্ছে, বামের গুলো আস্তে আস্তে সব ডানে চলে যাচ্ছে। ফলে এখানে আরেকটা নতুন পয়েন্ট আসে, হচ্ছে মাথায় রাখবো, জ্যামিতিক কাঠামো পরিবর্তন হয়। এই কথাটা মুখস্থ করতে হবে। কি? জ্যামিতিক কাঠামো পরিবর্তন। এই যে জ্যামিতিক কাঠামো পরিবর্তন হয়, এখানে আমাদের 180 ডিগ্রি ঘুরে যায়, 180 ডিগ্রি ঘুরে যায়। তো জ্যামিতিক কাঠামো যদি পরিবর্তন হয়, এই জ্যামিতিক কাঠামো 180 ডিগ্রি ঘুরে যায় পুরা। কয় ডিগ্রি? 180 ডিগ্রি ঘুরে যায়। তো জ্যামিতিক কাঠামো যখন পরিবর্তন হয় তখন 180 ডিগ্রি ঘুরে যায়। ওকে, সো 180 ডিগ্রি ঘুরে যায়। মাইমুন আক্তার বলছে ভাইয়া দাগানবুয়ের পিডিএফ দেন। ওকে, আমি হচ্ছে দাগানবুয়ের পিডিএফ এর উপর এখনো কাজ করতেছি, তো দাগানবুয়ের পিডিএফ দিব, সমস্যা নেই। আচ্ছা, 180 ডিগ্রি ঘুরে যায়। ওকে, এবার খেয়াল করো, আমাদের প্রথমেই আসবে হচ্ছে পরবর্তী অংশ, প্রথমে আসবে হচ্ছে অ্যালকেন। অ্যালকেন, তো আমরা এখন প্রথমে 12 নম্বর টপিকের অ্যালকেন পড়বো, ঠিক আছে? আজকে আমরা অ্যালকেন গোত্রটাও শেষ করব এই ক্লাসে। আজকে আমরা কি করব? অ্যালকেন গোত্র এইটাও শেষ করব। তো এখন আমরা অ্যালকেন পড়ব। অ্যালকেন, অ্যালকেনের ক্ষেত্রে আমাদের অ্যালকেনের পুরা যাবতীয় 14 গোষ্ঠী সবকিছু সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তো আমরা অ্যালকেন এইটা নিয়ে যদি প্রথমে কাজ করি, অ্যালকেনের ইংলিশ নাম কি? অ্যালকেনের ইংলিশ নাম হচ্ছে ALKANE, অ্যালকেন। ALKANE, অ্যালকেন। নামের শেষে AN বা ANE যোগ যদি থাকে তখন তাকে আমরা অ্যালকেন বলি। অ্যালকেনের বাংলা হচ্ছে অ্যালকেন, আর ইংলিশ হচ্ছে ALKANE। নামের শেষে যদি ANE যোগ থাকে তখন হচ্ছে সেটা অ্যালকেন হয়। যেমন ধরো 1 কার্বন বিশিষ্ট CH3H, এইটা যদি হয় তখন এইটা হচ্ছে মিথেন। এটা কি? মিথেন। তো খেয়াল করো, 1 কার্বনের জন্য আমাদের নাম আসে মিথ, এবং নামের শেষে খেয়াল করো N যুক্ত আছে। 2 কার্বন বিশিষ্ট CH3 এই যে যৌগটা আছে এটা 2 কার্বন বিশিষ্ট, এটাকে বলা হচ্ছে ইথেন। এটাকে বলা হচ্ছে ইথেন। সো 2 কার্বনের জন্য ইথ, নামের শেষে AN যোগ আছে, ইথেন। 3 কার্বন বিশিষ্ট CH2 CH3 3 কার্বন বিশিষ্ট হলে এটাকে বলা হচ্ছে প্রোপেন। এটাকে কি বলে? এটাকে বলে প্রোপেন। তো প্রোপেন মানে কি? খেয়াল করো, এই প্রোপেনের ক্ষেত্রে নামের শেষে AN যুক্ত আছে, নামের শেষে। 3 কার্বনের জন্য প্রোপ, নামের শেষে N। সো আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখনই আমি এরকম নামকরণ করব, কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে আমাদের নামকরণ হবে। যেমন ধরো কার্বন সংখ্যা যদি 1 হয়, 1 হলে আমরা রুট ওয়ার্ড পাই হচ্ছে মিথ। আগে আমরা লিখে দিছিলাম না নামকরণের ক্ষেত্রে? 2 হলে কি পাই? 2 হলে পাই হচ্ছে ইথ, তাই না? ইথ। 3 হলে পাই হচ্ছে আমরা প্রোপ। তো 1 থেকে 10 পর্যন্ত এটা মুখস্থ করতে হবে। তাহলে দেখো নামের শেষে AN যুক্ত থাকে। এবার পরবর্তীতে আমাদের এখানে সাধারণ সংকেতটা মুখস্থ করতে হবে। কি? সাধারণ সংকেত।
সাধারণ সংকেত অ্যালকেনের ক্ষেত্রে মাথায় রাখবা, সাধারণ সংকেত অ্যালকেনের ক্ষেত্রে CnH2n+2, এটা হচ্ছে আমাদের সাধারণ সংকেত। অ্যালকেনের সাধারণ সংকেত সব সময় CnH2n+2 হবে। CnH2n+2 হলে যদি এক কার্বন বিশিষ্ট হয়, এখানে n = তুমি যদি 1 বসাও, অটোমেটিক এটা CH4 আসবে। বসায় দেখো, অটোমেটিক CH4 আসবে। এখানে যদি n = 2 বসাও, অটোমেটিক C2H6 আসবে, তাই না? C2H6, খেয়াল করো C2H6 আসছে। এখানে যদি n = 3 বসাও, তাহলে C3H কত আসবে? 3 দুগুণা 6 আর 2 8, C3H আসবে। n = যদি 4 বসাও, অটোমেটিক C4H10 আসবে। তা এই হচ্ছে আমাদের এক একটার ক্ষেত্রে CH4, C3H6, C3H8, C3H10 এক একটার ক্ষেত্রে আমাদের সাধারণ সংকেত। তাহলে এটার নাম কি? এটার নাম মিথেন, এটার নাম ইথেন, এটার নাম প্রোপেন, এটার নাম কি? বিউটেন। এটা হচ্ছে অ্যালকেন। ওকে, এবার খেয়াল করো অ্যালকেনের ক্ষেত্রে ভালো করে খেয়াল করলে দেখবা কার্বন কার্বন একক বন্ধন থাকে, কার্বন কার্বন একক বন্ধন থাকে, কার্বন কার্বন একক বন্ধন থাকে। কার্বন কার্বন একক বন্ধন হলে এই একটা বন্ধন কি? আমাদের সিগমা বন্ধন। আর আমরা জানি সিগমা হচ্ছে শক্তিশালী। সিগমা কি? সিগমা হচ্ছে শক্তিশালী। শক্তিশালী হলে কি হয়? ভাঙা কঠিন। কি হয়? ভাঙা কঠিন। ভাঙা কঠিন হলে এটা ভেঙে নতুন বিক্রিয়া করানো কঠিন। এই জন্য এই অ্যালকেন বিক্রিয়া কম করে। অ্যালকেন কি? বিক্রিয়া কম করে। অ্যালকেন যদি বিক্রিয়া কম করে তখন এটাকে বলা হয় প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ তারা বিক্রিয়ায় অংশগ্রহণে আগ্রহী না। প্যারাফিন শব্দের অর্থ কি? বিক্রিয়ায় অংশগ্রহণে আগ্রহী না। এই জন্য এটাকে বলা হচ্ছে আসক্তিহীন। ঠিক আছে, প্যারাফিন। তাহলে অ্যালকেন যারা আছে তাদের আরেকটা নাম হচ্ছে কি? প্যারাফিন। প্যারাফিন শব্দের অর্থ কি? এরা বিক্রিয়া করতে আগ্রহী না। বিক্রিয়া করতে যদি আগ্রহী না হয় তখন এদেরকে বলা হচ্ছে আসক্তিহীন। ঠিক আছে, তাহলে অ্যালকেনের আরেকটা নাম কি? প্যারাফিন। ওকে, মনে থাকবে? তাহলে এগুলো ছিল আমাদের অ্যালকেনের বেসিক। এগুলা কি ছিল? এগুলা ছিল হচ্ছে আমাদের অ্যালকেন যেই পার্টটা আছে, অ্যালকেন পার্টের বেসিক। এবার বলো এই পর্যন্ত বুঝছো কিনা, আমাকে একটু জানাও। এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? অ্যালকেন যে পার্টটা আছে এটা পর্যন্ত বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? ওকে, এবার এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যা যখন 1 থেকে 4 হবে তখন এরা সবাই গ্যাস। যেমন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন 1 থেকে 4 হলে গ্যাস। কার্বন সংখ্যা যদি 5 থেকে 17 হয় তখন এরা হচ্ছে তরল। আর যদি গ্রেটার দেন 17 হয় তাহলে এরা কি? এরা হচ্ছে কঠিন। তাহলে খেয়াল করো কার্বন সংখ্যা যত বাড়বে তত তাদের অবস্থার পরিবর্তন হবে এবং কঠিনের দিকে যাবে। তাহলে 1 থেকে 4 হলে গ্যাস, 5 থেকে 17 হলে তরল, 5 থেকে 17 হলে তরল, 17 চেয়ে বেশি হলে তারা কি? কঠিন। 17 চেয়ে বেশি হলে তারা কি? কঠিন। তাহলে গ্যাস, তরল, কঠিন এগুলা কারা কিভাবে হয় বুঝতে পারছি কিনা? বুঝতে পারার কথা। তাহলে আসো এই পর্যন্ত আমাদের ক্লিয়ার। অ্যালকেনের বেসিকটা আমরা বুঝলাম। এবার আসবো আমরা অ্যালকেনের প্রস্তুতিতে। প্রথমেই আসবো আমরা অ্যালকেনের প্রস্তুতি। মাথায় রাখবো অ্যালকেনের প্রস্তুতি। ওকে, অ্যালকেনের যখন আমরা প্রস্তুত করতেছি মানে প্রিপারেশন স্টেজে যাচ্ছি তখন অ্যালকেনের প্রস্তুতির প্রথম বিক্রিয়াই হচ্ছে আমার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এই ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ডি শব্দটা আছে না? ডি শব্দের অর্থ হচ্ছে বাদ। ডি শব্দের অর্থ হচ্ছে বাদ। ডি শব্দের অর্থ কি? বাদ। কার্বক্সিলেশন মানে হচ্ছে কার্বন। তাহলে ডি মানে কি? বাদ। এখানে মাথায় রাখতে হবে কার্বন বাদ। এখানে মাথায় রাখতে হবে কার্বন বাদ। এবং এখান থেকে মাথায় রাখতে হবে কার্বন একটা কমে। কার্বন একটা কমে। একটা কমে বা একটা কার্বন কমে। ঠিক আছে, একটা কি কমে? কার্বন কমে বা কার্বন সংখ্যা 1 কমে যায়। এটা হচ্ছে আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, আমাদের কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম লবণ নিতে হবে। যেমন ধরো CH3COONA, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ। এখন প্রশ্ন হচ্ছে ভাই কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ কিভাবে তৈরি হয়? তুমি ধরো একটা নরমাল কার্বক্সিলিক অ্যাসিড নিলা CH3COOH, তো এই অ্যাসিডের সাথে তুমি যদি একটা শক্তিশালী ক্ষার নাও তো এদের দুইয়ের বিক্রিয়ায় এই Na এখানে বসে যাবে আর H আর OH মিলে পানি তৈরি করবে। H আর OH মিলে পানি তৈরি করলো এবং CH3COONA তৈরি করলো। এইটা হচ্ছে কি বলতো? সল্ট।
তো অ্যাসিড এবং বেজের যে বিক্রিয়া সেটাতে লবণ পানি তৈরি করার বিক্রিয়াকে আমরা প্রশমন বিক্রিয়া বলি। তাহলে এখানে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ যেটা তৈরি হয়েছে এটা আসলে প্রশমন বিক্রিয়ায় তৈরি হয়েছে। কি বিক্রিয়ায়? প্রশমন বিক্রিয়ায়। ওই সাইডে দেখায় আসছি আমি, এই সাইডে আমি দেখায় আসছি কি ঘটছে খেয়াল করো। এই জায়গা থেকে একটা হাইড্রোজেন আর এখান থেকে OH, এই দুইটা বিক্রিয়া করে পানি তৈরি করছে। আর এই সোডিয়াম এখানে বসে যে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি করছে, যেটাকে বাংলায় বলা হচ্ছে সোডিয়াম কার্বক্সিলেট। সেটাকে কি বলে? সোডিয়াম কার্বক্সিলেট। তো এখানে খেয়াল করো এটার নাম হচ্ছে সোডিয়াম, সোডিয়াম সুন্দর করে লিখি, সোডিয়াম কার্বক্সিলেট। তাহলে আমাদের এখানে সোডিয়াম কার্বক্সিলেট পাইলাম। এবার খেয়াল করো এই যে সোডিয়াম কার্বক্সিলেট পাইলাম, এই সোডিয়াম কার্বক্সিলের সাথে আমরা এখন যেটা বসাবো শক্তিশালী ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইড বসাবো, কিন্তু ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। কিসের উপস্থিতিতে? ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। মাথায় রাখতে হবে এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে যদি এভাবে কখনো থাকে, এদেরকে একসাথে একটা নতুন নামে ডাকা হয়। এই নামটা কি? এই নামটা হচ্ছে সোডা লাইম। সোডা লাইম। দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে সোডা আর ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে লাইম, দুইটা মিলে কি আমাদের সোডা লাইম। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড একত্রিত থাকলে এটাকে বলে সোডা লাইম। এই বিক্রিয়াতে ক্যালসিয়াম অক্সাইড জাস্ট প্রভাবক হিসেবে কাজ করবে, বিক্রিয়ায় অংশ নিবে না। এই বিক্রিয়াতে ক্যালসিয়াম অক্সাইড প্রভাবক হিসেবে কাজ করবে, বিক্রিয়ায় অংশ নিবে না। এই সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে সরাসরি অ্যাটাক করবে। এই সোডিয়াম হাইড্রোক্সাইড সরাসরি অ্যাটাক করলে কি হয়? এই সোডিয়াম আর এই সোডিয়াম, দুইটা সোডিয়াম একত্রিত হয়ে Na2 গঠন করে। Na2 গঠন করলেই দেখতে পাচ্ছি এই কার্বন এসে এখন এখানে বসবে। এই কার্বন এসে যদি এখন এখানে বসে তাহলে আমি দেখতেই পাচ্ছি এখান থেকে সোডিয়াম কার্বনেট তৈরি হবে। কার্বনেট তৈরির জন্য এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন সবগুলা এখান থেকে নিয়ে Na2CO3 তৈরি করবে। তো মাথায় রাখবো ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইডের কাজই হচ্ছে সোডিয়াম কার্বনেট তৈরি করা। কাজ কি? সোডিয়াম কার্বনেট তৈরি করা। তাহলে যদি এই সোডিয়াম কার্বনেট তৈরি করে তাহলে এইটা ব্যবহার হয়ে যাচ্ছে, এই কার্বন অক্সিজেন এটা ব্যবহার হয়ে যাচ্ছে, এখান থেকে অক্সিজেন ব্যবহার হয়ে যাচ্ছে। তাহলে টোটাল এই পার্টটা চলে যাচ্ছে, বাকি থাকছে কি? শুধু হাইড্রোজেন। এই হাইড্রোজেন বাকি থেকে এ কি করে? এই মিথাইল গ্রুপের পাশে বসে যায়, বসে যে এখানে CH4 গঠন করে, মিথাইল গ্রুপের পাশে বসে যে CH4 গঠন করে। তাহলে এখান থেকে খেয়াল করো তো আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে সোডিয়াম কার্বক্সিলেট থেকে মিথেন পেয়ে গেলাম না? মিথেন মানে কি? মিথেন মানে ভাইয়া এটা হচ্ছে আমাদের অ্যালকেন। এটা কি? এটা হচ্ছে আমাদের অ্যালকেন। তাহলে মিথেন মানে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে অ্যালকেন। এই বুঝতে পারছো? এই নাসিমা খাতুন বুঝতে পারছো? লামিয়া মনি, তারপরে মাইমুনা, তোমরা বুঝতে পারছো কিনা বলো? আখিরুল নাকি আকরামুল ইসলাম, আকরামুল, নাসিমা, মাইমুনা, তোমরা বুঝতে পারছো কিনা বইলো? ওকে, সায়েম ফেরদৌস আছে আমাদের সাথে, সায়েম ফেরদৌস, বুঝতে পারছো? তাহলে খেয়াল করো এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি তাহলে কার্বন সংখ্যা 1 কমে গেল না? কার্বন সংখ্যা 1 কমে যাওয়ার কারণে এখানে আমরা বলতে পারি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। কয়টা কার্বন কমছে? একটা কার্বন কমছে। সেম বিক্রিয়া যদি আমি একাধিক কার্বনের জন্য করি তাও সেম কাহিনীই ঘটবে। যেমন দেখো CH3 CH2 COONA, এই বিক্রিয়ার জন্য আমি যদি করি সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, উপরে প্রভাবক হিসেবে ক্যালসিয়াম অক্সাইড নিই, তাহলে এই সোডিয়ামের সাথে বিক্রিয়া করে এখানে আমাদের সোডিয়াম কার্বনেট তৈরি করবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন এসে এই হাইড্রোজেনটা এখানে এসে বসে যে CH3 CH2 H তৈরি করবে, দ্যাট ইজ আমাদের সোডিয়াম কার্বন অ্যালকেন, এটা তৈরি করবে ইথেন। তাহলে এখানেও আমাদের কার্বন সংখ্যা 1 কমলো না? এখানে দেখো ছিল কার্বন সংখ্যা ছিল 3টা, ওখানে হয়ে গেছে আমাদের 2টা, 3টা থেকে 2টা। এবার আসো আমাদের পরবর্তী বিক্রিয়া হচ্ছে কয়লা থেকে মিথেন। কি থেকে? কয়লা থেকে। তো কয়লাকে আমরা কোক কয়লা বলি। কি বলি? কোক কয়লা বলি, কোক কয়লা। তো উত্তপ্ত অবস্থায় যদি কোনো কয়লা থাকে বা কার্বন থাকে, উত্তপ্ত অবস্থায় যদি কোনো কার্বন থাকে এটাকে আমরা কোক কয়লা বলি, ঠিক আছে? এই কোক কয়লাকে যদি আমরা এখন
মানে স্টিম চালনা করি। স্টিম মানে কি? স্টিম মানে হচ্ছে বাষ্প। হ্যাঁ, বাষ্প কি? বাষ্প তো আসলে পানি। হ্যাঁ, তো বাষ্প হচ্ছে আমাদের পানি, বাট এই পানি হবে হচ্ছে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। 1300 মানে কি? অনেক হাই টেম্পারেচার না? 1300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে পানি কি আর পানি থাকবে? পানি পানি থাকবে না, পানি স্টিম হয়ে যাবে। তো স্টিম যদি চালনা করি কোক কয়লার ভিতরে, তাহলে এখানে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন এই দুইটা তৈরি হয়। এই দুইটাকে আমাদের নতুন একটা নাম দিতে হয়। এই দুইটার নাম হচ্ছে ওয়াটার গ্যাস। এই দুইটার নাম কি? এই দুইটার নাম হচ্ছে ওয়াটার গ্যাস। ওই যে স্টিম থেকে তৈরি হচ্ছে না, পানি থেকে তৈরি হচ্ছে, এই জন্য আমরা এখানে হাইড্রোজেন গ্যাস এবং কার্বন মনোক্সাইড পাচ্ছি, দুইটাই আমার গ্যাসিয়াস স্টেটে চলে যাচ্ছে, এই জন্য একে আমরা বলি হচ্ছে ওয়াটার গ্যাস। এখন যদি আমরা পরবর্তী স্টেটে এই ওয়াটার গ্যাসকে আরো বেশি পরিমাণে হাইড্রোজেন সংযোজন করি, কি করি? হাইড্রোজেন সংযোজন করি। হাইড্রোজেন সংযোজন মানে হচ্ছে এই যে কার্বন মনোক্সাইড, এর ভিতরে আমাদের হাইড্রোজেন চালনা করতে হবে। তো সবসময় মাথায় রাখবা, হাইড্রোজেন চালনা সবসময় নিকেলের উপস্থিতিতে ঘটে। উইদাউট নিকেল প্রভাবক তুমি কোথাও হাইড্রোজেন সংযোজন করতে পারবে না। জৈব যৌগের যে কোনো বিক্রিয়ায় তুমি যদি হাইড্রোজেন সংযোজন কথাটা পাও, হাইড্রোজেন ইনপুট দিতে হয়, হাইড্রোজেন ঢুকাইতে হয়, দ্যাট মিন্স তোমার নিকেলের উপস্থিতি লাগবে। তো এখানে আমাদের নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন হবে। তো নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন এইটা 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ঘটে। এই হাইড্রোজেন এই কার্বন মনোক্সাইডের এখানে ঢুকে যাবে, ঢুকে যে CH4 প্লাস পানি তৈরি করবে। দেখো এখান থেকে আমি আবার অ্যালকেন পেয়ে গেছি। এখান থেকে কি পেয়ে গেছি? আবারও আমি অ্যালকেন পেয়ে গেছি। দেখো এক ধাপের বিক্রিয়া। কি করলাম? আমরা কোক কয়লা নিলাম, সেখানে বাষ্প চালনা করলাম, 1300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কোক কয়লার ভিতরে পানি বা বাষ্প চালনা করে কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন পেলাম। কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেনের ভিতরে হাইড্রোজেন আবার আমি নতুন করে সংযোজন করতেছি, এর সাথে কি করতেছি? নতুন করে সংযোজন করতেছি। এটা কিন্তু আমার পরের ধাপ। নতুন করে হাইড্রোজেন সংযোজন করলাম, করে নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করে পানি এবং মিথেন পাইলাম। এইটা হচ্ছে আমার এক স্টেপে, মানে এক লাইনে আমি কয়লা থেকে মিথেন প্রস্তুতি দেখাইছি। কি দেখাইছি? কয়লা থেকে মিথেন প্রস্তুতি। সো তোমরা যারা যারা বুঝছো আমাকে বলো, বুঝতে পারছো কিনা? ওকে, গ্রেট। এই ছিল আমাদের প্রথম দুইটা প্রস্তুতি। আরো প্রস্তুতি আছে, আরো প্রস্তুতি দেখবো আমরা। পরের যে প্রস্তুতিগুলা খেয়াল করো, যেমন আমাদের অ্যালকিন এবং অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করতে হবে। তো অ্যালকিন মানে কি জানো ভাই? অ্যালকিন মানে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড। তো আমরা একটা অ্যালকিন নিলাম, কার্বন কার্বন ডাবল বন্ড। এবার আমরা অ্যালকাইন যদি নিই, অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড। তো এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, এইটার উপস্থিতিতে যদি আমি এখন অ্যালকেন প্রস্তুত করতে যাই, সিম্পল, আমাদের এখানে হাইড্রোজেন সংযোজন করা লাগবে। কি সংযোজন? হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন হয় কিসের উপস্থিতিতে? নিকেলের উপস্থিতিতে 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। সবসময় মাথায় রাখবো, হাইড্রোজেন সংযোজন হওয়া মানেই হচ্ছে নিকেলের উপস্থিতি 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, না হলে হাইড্রোজেন সংযোজন হবে না। সেম প্রসেস এখানেও, যদি আমি হাইড্রোজেন সংযোজন করতে চাই, তাহলে আমার উপরে নিকেলের উপস্থিতি লাগবে, 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে। তো সংযোজন বিক্রিয়া কখন হয় বলো তো? এই যে এই জায়গায় ডাবল বন্ড ভেঙে যায়, ডাবল বন্ড ভেঙে যে এই কার্বন একটা হাত খুলবে, এই কার্বন একটা হাত খুলবে, ওই হাতগুলোতে সরাসরি হাইড্রোজেন বসে যে CH3 বন্ড CH3 তৈরি হবে। সেম ভাবে এখানেও হাইড্রোজেন সংযোজন করতে গেলে এক ধাপে হাইড্রোজেন সংযোজনে এই জায়গাতে CH ডাবল বন্ড CH হবে, আর এক হাতে আমাদের হাইড্রোজেন বসে যাবে। যে হাতগুলা খুলবে সেই হাতে হাইড্রোজেন বসে যাবে। তাহলে একটা হাইড্রোজেন এই সাইডে, একটা হাইড্রোজেন এই সাইডে বসলে এটা হয়। তো এখন আমরা তো অ্যালকেন এখনো পাই নাই, তাহলে আমি যদি পর্যাপ্ত পরিমাণে নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করি, নিকেলের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন করি 180 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, আবার আমাদের ভাঙবে, ভেঙে যে CH3 বন্ড CH3 তৈরি হবে। দ্যাটস ইট, সিম্পল। কি হলো? হাইড্রোজেন সংযোজন এক ধাপে একটা বন্ড ভাঙলো, পরের ধাপে আবার একটা বন্ড ভেঙে মিথেনে প্রস্তুত হইলো। তাহলে একটা আমি অ্যালকিন থেকে পাইলাম, একটা আমি অ্যালকাইন থেকে পাইলাম। কি দেখো, এইটা পাইলাম আমি ইথেন থেকে, এইটা পাইলাম আমি ইথিন থেকে, ইথেন না, এটা পাইছি আমি ইথিন থেকে, এটা পাইছি আমি ইথিন থেকে, এইটা পাইছি আমি ইথাইন থেকে। ঠিক আছে, একটা ইথিন থেকে আরেকটা কি ইথাইন থেকে। দ্যাটস ইট, খুব সিম্পল। ওকে, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে যেটা আমাদের মাস্ট মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া একটা নামধারী বিক্রিয়া, মানে কি বিক্রিয়ার নাম আছে, নাম যেগুলা থাকবে তাদেরকে বলবে নামধারী। এবং নামধারী বিক্রিয়া হওয়া মানেই এক্সামের জন্য
এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। যে কোনো নামধারী বিক্রিয়া তুমি যদি পাও সেটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো উডস বিক্রিয়া নামধারী বিক্রিয়া এক্সামের জন্য কি ইম্পর্টেন্ট, মাথায় রাখবো। আচ্ছা, তাহলে এক্সামের জন্য ইম্পর্টেন্ট নামধারী বিক্রিয়া আমি যেটা পাচ্ছি এইটাকে এখন আমরা ধীরে ধীরে ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহলে খেয়াল করো, প্রথমেই আমরা উডস বিক্রিয়া যেটা পাচ্ছি এইটাকে যদি একটু বোঝার চেষ্টা করি, উডস বিক্রিয়া হয় হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে, অ্যালকাইল হ্যালাইডের সাথে। উডস বিক্রিয়াতে আমাদের সোডিয়াম ধাতু ব্যবহার করতে হয়, সক্রিয় সোডিয়াম ধাতু, মাথায় রাখবো। উডস বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইডের সাথে সক্রিয় সোডিয়াম ধাতু। এবার এই সক্রিয় সোডিয়াম ধাতু এইটার একটা নিলে হয় না, 2 মোল অ্যালকাইল হ্যালাইড নিতে হয়। কয় মোল? 2 মোল অ্যালকাইল হ্যালাইড। এবং এই সক্রিয় সোডিয়াম ধাতুও 2 মোল নিতে হয়। নিলে ব্যাপার যেটা ঘটে যে এই সক্রিয় সোডিয়াম ধাতু এর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই জৈব যৌগের যেখানে হ্যালোজেন দেখবে তার সাথেই বিক্রিয়া করবে। তো একটা সোডিয়াম একটা হ্যালোজেনকে নিয়ে একটা সোডিয়াম এক্স তৈরি করে, আরেকটা সোডিয়াম আরেকটা হ্যালোজেনকে নিয়ে আরেকটা সোডিয়াম এক্স তৈরি করে। তাহলে এখান থেকেও এক্স চলে গেছে, এখান থেকেও এক্স চলে গেছে। তাহলে এই আর আর এ আর ফাঁকা হয়ে গেছে। এই দুইটা আর ফাঁকা হয়ে গেলে আর আর পরস্পর বসে আমাদের এখান থেকে অ্যালকেন প্রস্তুত করে। এবার মাথায় রাখতে হবে এই বিক্রিয়াটা যদি আমি ঘটাইতে চাই এখানে আমাদের শুষ্ক ইথার বাধ্যতামূলক, এখানে আমাদের শুষ্ক ইথার বাধ্যতামূলক। শুষ্ক ইথারের উপস্থিতি ছাড়া উডস বিক্রিয়া ঘটবে না। তাহলে আমাদের একটা প্রশ্ন এমসিকিউতে আসে যে উডস বিক্রিয়া কিসের উপস্থিতিতে ঘটে, এমসিকিউতে আসবে। উত্তর হচ্ছে শুষ্ক ইথার। শুষ্ক ইথারের উপস্থিতি ছাড়া কখনো উডস বিক্রিয়া ঘটে না। কেন? এটার ব্যাখ্যা দিব এখনই, এটার ব্যাখ্যা দিব। খেয়াল করো, এটার ব্যাখ্যা এখনই দিব। তার আগে এই বিক্রিয়াটাকে একটু ভেঙে দেখাই। সাপোজ ধরো আমাদের এখানে মিথাইল ক্লোরাইড আছে, আরেকটা আমি সোডিয়াম নিলাম, সাথে আরেকটা মিথাইল ক্লোরাইড নিলাম। দুইটার যখন আমি বিক্রিয়া করাবো ড্রাই ইথারের উপস্থিতিতে, ড্রাই ইথার বা শুষ্ক ইথারের উপস্থিতিতে, তখন আবারও এই সোডিয়াম এই ক্লোরিনের সাথে এই সোডিয়াম এই ক্লোরিনের সাথে যে 2 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। তাহলে এই মিথাইল আর এই মিথাইল পরস্পর পাশাপাশি বসে যে মিথাইল এবং মিথাইল মিলে দেখো আমাদের কি করে, এটা হচ্ছে ইথেন তৈরি করে। ইথেন কি? ওয়ান টাইপস অফ অ্যালকেন। ইথেন কি? ইথেন হচ্ছে ওয়ান টাইপস অফ অ্যালকেন। তাহলে এখানে আমাদের অ্যালকেন প্রস্তুত করছে। কি প্রস্তুত করছে? অ্যালকেন। তাহলে মিথেন মিথেন মিলে আমাদের অ্যালকেন প্রস্তুত করছে। এবার খেয়াল করো, আমরা আগে যখন ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করছিলাম তখন আমাদের কার্বন সংখ্যা বাড়াইছিলাম, কমাইছিলাম আমরা, তাই না? তো দেখো অ্যালকেনে যদি কার্বন সংখ্যা আমাদের কমাইতে বলে তখন আমরা কোন বিক্রিয়াতে যাব? কার্বন সংখ্যা কমাইতে বললেই আমরা যাব হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায়। যখনই আমাদের কার্বন সংখ্যা কমাইতে বলবে তখন আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে যাব। আর যখনই আমাদের কার্বন সংখ্যা বাড়াইতে বলবে তখন আমরা উডস বিক্রিয়াতে যাব। কোনটাতে? উডস বিক্রিয়াতে। কার্বন সংখ্যা বাড়াইতে বলা মানেই হচ্ছে উডস বিক্রিয়া, মাথায় থাকে। এই জায়গায় উডস বিক্রিয়া মানে কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন একটা প্রশ্ন মাথার ভিতর ঘুরপাক খেতেই থাকবে যে শুষ্ক ইথার কেন ব্যবহার করলাম। তো প্রশ্নটা এইভাবে আসে যে উডস বিক্রিয়ায় শুষ্ক ইথার কেন ব্যবহার হয়? উডস বিক্রিয়ায় শুষ্ক ইথার ব্যবহার হয় কেন? তো উডস বিক্রিয়ায় শুষ্ক ইথার কেন ব্যবহার হয় এইটা আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে। শুষ্ক ইথার, তো শুষ্ক ইথার কেন ব্যবহার হয় এইটা যদি আমাদের মাথায় প্রশ্ন আসে তাহলে দেখো শুষ্ক ইথার কেন ব্যবহার হয় এটা যদি আমাদের মাথায় প্রশ্ন আসে তাহলে আমরা কিভাবে করব? সিম্পল, শুষ্ক ইথার আমাদের ব্যবহার হয়, আমরা উডস বিক্রিয়াতে যেহেতু সোডিয়াম ব্যবহার করি, সোডিয়াম একটি অধিক সক্রিয় ধাতু। সোডিয়াম একটি অধিক সক্রিয় ধাতু। এই অধিক সক্রিয় ধাতু বাতাসের সংস্পর্শে আসলেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করে এবং এখানে অধিক পরিমাণ তাপ উৎপন্ন হয়, সোডিয়াম ঠাস ঠাস করে বিক্রিয়া করে ফেলে। শুষ্ক ইথার যেটা, এই শুষ্ক ইথার হচ্ছে মানে হচ্ছে কম সক্রিয় এবং বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। শুষ্ক ইথার কম সক্রিয়, বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ফলে আমি যদি সোডিয়ামকে শুষ্ক ইথারে দ্রবীভূত করি, শুষ্ক ইথারে দ্রবীভূত করি, তাহলে এই সোডিয়াম ধাতু তোমার অন্য কারোর সাথে বিক্রিয়া করার সুযোগ নাই।
অন্য কারোর সাথে বিক্রিয়া করার সুযোগ নাই, এ শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইডের সাথেই বিক্রিয়া করবে। ফলে এই শুষ্ক ইথার আমাদের মাধ্যম হিসেবে ব্যবহার হয় এবং দ্রাবক হিসেবে ব্যবহার হয়, দ্রাবক প্লাস মাধ্যম হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে। তো দ্রাবক প্লাস মাধ্যম হিসেবে ব্যবহার হলে শুষ্ক ইথারের মাধ্যমে আমরা সোডিয়ামকে অক্ষত অবস্থায় রাখি, যেহেতু সোডিয়াম আমাদের অধিক সক্রিয় ধাতু, মাথায় থাকে যেন। এইটা হচ্ছে আমাদের সিম্পল ব্যাখ্যা, একদম সিম্পল ব্যাখ্যা। ওকে, এবার অ্যালকেন প্রস্তুতির আরেকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। খুবই সুন্দর একটা বিক্রিয়া। তোমার মাথায় প্রশ্ন আসবে, ভাই ক্লিমেনসন বিজারণ কেন পড়াচ্ছেন? দেখো, ক্লিমেনসন বিজারণ আবারও একটা নামধারী বিক্রিয়া। কি বিক্রিয়া? নামধারী বিক্রিয়া। আর আমি বলছি নামধারী বিক্রিয়া মানে অধিক গুরুত্বপূর্ণ, তাহলে এটা আবারও 3 স্টার দিয়ে নাও, যেহেতু নামধারী বিক্রিয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ যেহেতু নামধারী বিক্রিয়া। আচ্ছা, ক্লিমেনসন বিজারণ থেকে একটা মাস্ট এমসিকিউ আসে যে ক্লিমেনসন বিজারণে আমার বিজারক হিসেবে কি ব্যবহার হয়। তো আমাদের মাথায় রাখতে হবে ক্লিমেনসন বিজারণে আমাদের বিজারক হিসেবে জিঙ্ক অ্যামালগাম প্লাস গাঢ় HCl ব্যবহার হয়, গাঢ় HCl। জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl এই দুইটা থাকলেই সে ক্লিমেনসন বিজারণ করবে। এবং আমাদের আরেকটা এমসিকিউ আসে, ক্লিমেনসন বিজারণে সবসময় CO মূলক CH2 মূলকে কনভার্ট হয়, CO মূলক CH2 মূলকে কনভার্ট হয়। সো ক্লিমেনসন বিজারণ হওয়া মানেই CO মূলক CH2 মূলকে কনভার্ট হবে। এখন CO মূলক কারা? CO মূলক মানে অ্যালডিহাইড কিটোন মূলক। তো আমি যদি কোনো একটা অ্যালডিহাইড দেখি CH3CHO, এটা একটা অ্যালডিহাইড, এর সাথে যদি আমি এখন ক্লিমেনসন বিজারণ করাই, ক্লিমেনসন বিজারণের জন্য ZnHg লাগবে এবং গাঢ় HCl লাগবে, তাই না? গাঢ় HCl লাগবে। তো ZnHg এবং গাঢ় HCl দুইটা যদি আমরা এখন নিই, তাহলে এই দুইটা ক্লিমেনসন বিজারণের জন্য এই CH3CHO, খেয়াল করো CH3CHO এই পার্টটা নিয়ে যখন আমরা বিক্রিয়া করাবো, তখন এই গাঢ় HCl এবং Hg এর উপস্থিতিতে বিজারণের জন্য জায়মান হাইড্রোজেন তৈরি করবে। মাথায় রাখবো, জায়মান হাইড্রোজেন এমন একটা জিনিস যে সবসময় বিজারণ ঘটায়। যেখানে জায়মান হাইড্রোজেন, এরকম থার্ড ব্র্যাকেটের ভিতরে হাইড্রোজেন আছে, এ কি করবে? এ বেসিক্যালি তোমার পর্যাপ্ত পরিমাণে হাইড্রোজেন সরবরাহ করবে বিক্রিয়াতে, ডাবল বন্ড ভেঙে সেখানে বসবে। সো ডাবল বন্ড ভেঙে যদি সেখানে বসে, এখানে কার্বন 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 অক্সিজেন ডাবল বন্ড আছে, একে ভেঙে ফেলে এই হাইড্রোজেন মিলে পানি তৈরি করে এবং এই হাইড্রোজেন এখানে বসে যে CH3 বন্ড CH3 তে রূপান্তর করে। তাহলে খেয়াল করো তো, এখানে CO মূলক ছিল, এই CO মূলক এখানে CH2 তে কনভার্ট করে ফেলছে। এটাই হচ্ছে আমার ক্লিমেনসন বিজারণ। আরো ভালোভাবে যদি বুঝতে চাই, তাহলে আমি একটা কিটোন নিই, ধরো একটা CH3COCH3 একটা কিটোন নিলাম, একে যদি আমি ক্লিমেনসন বিজারণ করি, তাহলে এখানে আমাদের জায়মান হাইড্রোজেন তৈরি হবে। ক্লিমেনসন বিজারণ করতে গেলে আমাদের জিঙ্ক অ্যামালগাম নিতে হবে, জিঙ্ক অ্যামালগাম, Hg মানে অ্যামালগাম, আর সাথে আমাদের নিতে হবে কি? গাঢ় HCl। এই দুইটার উপস্থিতিতে কি হবে? আমার জায়মান হাইড্রোজেন তৈরি হবে। মুখস্থ করবে, এই দুইটার উপস্থিতিতে জায়মান হাইড্রোজেন তৈরি হবে। এই জায়মান হাইড্রোজেন এখন এই অক্সিজেনের এখানে অ্যাটাক করবে, করে পানি অপসারণ করবে, প্লাস অক্সিজেনের ওখানে হাইড্রোজেন বসে যাবে। ফলে আমাদের CH3 CH2 CH3 তৈরি হবে। খেয়াল করলে দেখো, আমরা এখন CO মূলকের পরিবর্তে CH2 তে কনভার্ট করে ফেলছি। এই CO থেকে, খেয়াল করো, CO থেকে CH2 তে কনভার্ট করাই হচ্ছে ক্লিমেনসন বিজারণের কাজ। তাহলে কোথাও যদি ক্লিমেনসন বিজারণ ঘটে, তাহলে CO থেকে CH2 তে কনভার্ট হয়। বুঝতে পারছো? CO থেকে CH2 তে কনভার্ট হয়, দ্যাট ইজ ক্লিমেনসন বিজারণের কাজ। ওকে, সো এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ওকে, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, আমাদের আর একটা বিক্রিয়া বাকি আছে আজকের ক্লাসে। সেটা কি? এটা পড়লে আমাদের অ্যালকেন একদম সব কমপ্লিট। সেটা কি? সেটা হচ্ছে আমাদের রোজেমন্ড বিজারণ। রোজেমন্ড বিজারণ মাথায় রাখবো, রোজেমন্ড বিজারণের ক্ষেত্রে হাইড্রোজেন সংযোজন হয় প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে। প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে যদি হাইড্রোজেন সংযোজন হয়, তাহলে সেটা রোজেমন্ড বিজারণ। এখন রোজেমন্ড বিজারণ না অ্যালকেন প্রস্তুত করতে পারে না। রোজেমন্ড বিজারণ অ্যালকেন একা প্রস্তুত করতে পারে না। রোজেমন্ড বিজারণের এখানে অ্যালকেন প্রস্তুত করতে গেলে 2 ধাপে বিক্রিয়া করতে হয়। তো খেয়াল করো, 2 ধাপে বিক্রিয়া বলতে আমি কি বুঝাচ্ছি? ধরো তোমার কাছে কার্বক্সিলিক অ্যাসিড আছে CH3COOH, এইটার সাথে তুমি যদি PCl5 এর বিক্রিয়া করাও, তাহলে একটা ধাপ বিক্রিয়া ঘটবে। এবার মাথায় রাখবা,
কোথাও যদি PCl5 এর বিক্রিয়া ঘটে, এই PCl5 সবসময় OH কে টার্গেট করে। কাকে টার্গেট করে? OH কে। ব্যাপারটা কি? ব্যাপারটা এভাবে ঘটবে, যখনই তুমি PCl5 এর বিক্রিয়া ঘটাবা তখন সে OH কে টার্গেট করলে OH যে অংশটা আছে না, OH এর O আলাদা আর H আলাদা বসে। OH এর O আলাদা এবং H আলাদা বসে। OH এর O আলাদা, H আলাদা বসবে। সো OH এর O আলাদা, H আলাদা যদি বসে, তাহলে খেয়াল করো এই PCl5 যে পার্টটা আছে, PCl5 এর PCl3 বসবে সবসময় O এর নিচে, আর বাকি দুইটা ক্লোরিনের একটা ক্লোরিন এই অংশে বসবে, একটা ক্লোরিন এই অংশে বসবে। তাহলে দেখো এখান থেকে বিক্রিয়া শেষে এইটা একটা প্রোডাক্ট পাওয়া যায়, মানে উৎপাদ, এইটা একটা উৎপাদ পাওয়া যায়, এইটা একটা উৎপাদ পাওয়া যায়। তাহলে এই বিক্রিয়া শেষে কি কি উৎপাদ পাওয়া যাবে বলো তো? PCl5 এর সাথে এই অংশের বিক্রিয়ায় CH3 COCl একটা উৎপাদ পাওয়া যাবে, PCl3 অক্সিজেনের সাথে POCl3 একটা উৎপাদ পাওয়া যাবে, আর HCl একটা উৎপাদ পাওয়া যাবে। দেখো ওই সেম বিক্রিয়া ওখানে বসাইছি, তিনটা উৎপাদ। এইটাকে অ্যাডজাস্ট করো একটা, এটাকে অ্যাডজাস্ট করো একটা, এটাকে অ্যাডজাস্ট করো একটা, তিনটা উৎপাদ পাওয়া যাবে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে PCl5 এর বিক্রিয়ায় তোমার এই যে CH3 COCl পাচ্ছি। তো এই যে CH3 COCl একটা আলাদা গ্রুপ পাইলাম, কার্বক্সিলিক অ্যাসিডের জাতক পাইলাম, এইটাকে এখন আমি কি করতে পারবো? রোজেমন্ড বিজারণ করতে পারবো। কি করতে পারবো? রোজেমন্ড বিজারণ, মানে হাইড্রোজেন সংযোজন করতে পারবো প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে। প্যালাডিয়াম বেরিয়াম সালফেটের উপস্থিতিতে যদি আমি হাইড্রোজেন সংযোজন করি, এই হাইড্রোজেনের একটা হাইড্রোজেন কি করবে জানো? একটা হাইড্রোজেন Cl এর সাথে যে HCl তৈরি করবে, আরেকটা হাইড্রোজেন সরাসরি এখানে বসে যাবে। সরাসরি এখানে বসে গেলে CH3CHO তে রূপান্তর হয়। CH3CHO তে রূপান্তর হয়। কিসে রূপান্তর হয়? CH3CHO। এবার খেয়াল করো তো, এই CH3CHO মূলক এইটাকে আমরা একটা বিজারণ করে অ্যালকেনে রূপান্তর করছিলাম না? কি বিজারণ? ক্লিমেনসন বিজারণ। তো এখন আমরা CH3CHO এইটাকে আবার ক্লিমেনসন বিজারণ করতে পারি। ক্লিমেনসন বিজারণ করতে পারি, সেটা কি? ZnHg প্লাস গাঢ় HCl বিক্রিয়া করলে CH3 বন্ড CH3। তাহলে খেয়াল করো, আমাদের বেসিক্যালি কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকেনে রূপান্তর হচ্ছে স্টেপ তিনটা। প্রথম স্টেপ PCl5 এর বিক্রিয়া, প্রথম স্টেপ PCl5 এর বিক্রিয়া, স্টেপ 2 রোজেমন্ড রিঅ্যাকশন, স্টেপ 3 কি বললাম? ক্লিমেনসন বিজারণ বা ক্লিমেনসন রিঅ্যাকশন। ঠিক আছে, এই যে তিনটা স্টেপ, তিনটা স্টেপে তারপরে আমি ওই জায়গাতে যাইতে পারছি। তার মানে ক্লিমেনসন বিজারণ আমরা শিখলাম, বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, ক্লিমেনসন বিজারণ কিন্তু একা একা অ্যালকেন প্রস্তুত করতে পারে না। ক্লিমেনসন বিজারণ মানে হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে, বাট সে মধ্যবর্তী একটা স্টেট জাস্ট ফলো করে। তুমি যদি এমনিতে নরমালি এইভাবে চিন্তা করো, ক্লিমেনসন বিজারণ দিয়ে অ্যালডিহাইড প্রস্তুতি করতে পারে, বাট অ্যালকেন একা একা প্রস্তুত করতে পারে না। ওকে, সো এই ছিল আমাদের আজকের টোটাল ক্লাস। এই টোটাল ক্লাসে আমরা এত জিনিসপত্র পড়ে ফেললাম। আমরা টোটাল SN1 SN2 পড়লাম, এরপরে আমরা কি পড়লাম? টোটাল অ্যালকেন পড়লাম। সো আশা করি আমাদের টোটাল অ্যালকেনটা ক্লিয়ার হয়েছে, SN1 SN2 ক্লিয়ার হয়েছে। তোমার কাজ হচ্ছে এই টোটাল ক্লাসটা 2 বার 3 বার 4 বার করা, তাহলে তুমি একদম A to Z ক্লিয়ার করতে পারবা। আর সবসময় মাথায় রাখবা মিল্টন ভাইয়ার এই কথাটা, তোমার ভিতর যদি তীব্র আকাঙ্ক্ষা এবং অর্জন করার মানসিকতা থাকে, তাহলে তুমি কাজ করে যাও, কোথাও না কোথাও তুমি পৌঁছাবাই। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে তোমাদের জীবনে। সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।